আমাদের পেছনে একটা খাতা আছে সবাই শোনো, আমরা স্টার্ট করি, ঠিক আছে? দেরি হয়ে যাচ্ছে আদারওয়াইজ। আর আচ্ছা, আমার একটু আইডিয়া দরকার, মানে তোমরা এই চ্যাপ্টার কিরকম পারো, একদম শুরু থেকে নাকি
ধরো সবাই স্ক্যানে পেজেগুলো আচ্ছা সবাই একটু কথা কম বলি। আর আরেকটা জিনিস হচ্ছে খাতায় কিছু তুলতে হবে না, জাস্ট আমি কখনো কোনো করতে দিলে হচ্ছে খাতায় লিখবা। আর এমনিতে আমি এটা কিভাবে সেট আপ করে তারপর কিভাবে প্রোগ্রাম রান করতে হয় এগুলো দেখাবো না, এগুলো আমি অ্যাজিউম করে নিচ্ছি সবারই কম্পিউটার এগুলো সেট আপ করা আছে, তারপর যদি কারো না থাকে আমার সাথে। সো আমি হচ্ছে ক্লাসটা রেকর্ড রাখবো, ঠিক আছে, সো দ্যাট তুমি পরে আবার দেখতে। সো আমি ক্লাসের পর রেকর্ডিং দিয়ে দিব, যেহেতু অনেক কিছু দেখাবো আসলে খাতায় লিখে লিখে সম্ভব না, বা আমি কিভাবে করছিলাম ওটা পরে মনে নাও থাকতে পারে, এর জন্য হচ্ছে রেকর্ডিং খাতায় তুলতে হবে। আর তোমরা একটু কথা কম বলো, আদারওয়াইজ এখানে অনেক নয়েজ চলে আসবে। ঠিক আছে, আমি মোটামুটি শুরু থেকেই দেখাবো, মানে সবাই ফলো করতে পারবে, যারা অলরেডি কিছু জিনিস জানো তাদেরও অনেক কিছু শেখা হবে, আবার যাদের কোনো আইডিয়া নেই তারাও সব কিছু। ঠিক আছে, তোমাদের ইংলিশ সিলেবাসে কি কি আছে আমাকে একটু আইডিয়া দাও তো, যে তোমাদের হচ্ছে ইফ এলস এগুলো তো আছে, তারপর হচ্ছে ফর ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল এগুলো আছে। আর শোনো, আজকে কিন্তু এক ক্লাসের পুরোটা হবে না, এরকম ভাবে বলছে যে পার্টিকুলার ক্লাস লাগলে সমস্যা নেই, তো আমি চেষ্টা করব আজকে যতটুকু টাইম দিয়ে দেওয়া যায়। সো ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, আর এই জিনিসটা হচ্ছে তাড়াহুড়ো করে হয় না, মানে ধরো আমি এক গাদা কোড দেখাই দিলাম আর তুমি পরীক্ষা সব পারবে এমন না। মানে প্র্যাকটিসের ব্যাপার আছে, so আমি ওগুলো অ্যাড্রেস করব। সো আমাদের হচ্ছে তোমাদের কি অ্যারে আছে? অ্যারে নেই, ফাংশন ফাংশন আছে। ঠিক আছে, তাহলে খুবই সহজ। আই হোপ দুই ক্লাসে হয়ে যাবে, ঠিক আছে আজকে আর আরেকদিন। ঠিক আছে, তো আমরা শুরু করি। তোমাদের এমনিতে এইটুকু আইডিয়া তো সবার আছে যে প্রোগ্রামিং কেন লাগে, রাইট? প্রোগ্রামিং ইউজ করে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সফটওয়্যার লিখতে পারি বা প্রোগ্রাম লিখতে পারি। কম্পিউটার হচ্ছে 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, সো ওকে দিয়ে আমি যদি কোনো একটা কাজ করাতে চাই, আমার কিছু কোন ভাষায় ইনস্ট্রাকশন দেওয়া লাগবে, 0 আর 1। কথা হচ্ছে যে 0 আর 1 এ ইনস্ট্রাকশন দেওয়া খুব টাফ, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখি, এন্ড আমরা ওই প্রোগ্রামটাকে পরবর্তীতে কি করি, 0 1 এ কনভার্ট করার জন্য আমরা হচ্ছে একটা কম্পাইলার ইউজ করি, যে কিনা হচ্ছে কি 0 1 এ ট্রান্সলেট করে ফেলে এন্ড দেন কম্পিউটার এটা এক্সিকিউট করতে পারে। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে তোমাদের ফ্লো চার্টের একটা পোরশন আছে, রাইট? সো ইউজুয়ালি সবার যে অ্যাপ্রোচটা থাকে বা বইয়ে যেভাবে পড়ে বা স্যাররা যেভাবে পড়ে, যে ফার্স্টে ফ্লোচার্ট পড়ে দেন প্রোগ্রামিং শেখায়, ওইটা আসলে ফ্রুটফুল না। তুমি আগে প্রোগ্রাম দেখে যদি জিনিসপত্র শিখে রাখো, তখন হচ্ছে ফ্লোচার্ট নিজে থেকে লিখতে পারবে। আমি এগুলো দেখাবো। বলি জানি যে এরকম কিছু না, নিচে বিউটি পার্লারে যে কলিং বেল এটা করবা না, আজকে পড়াটা কিনে নিয়েছে যে দরকার নেই, মাখন দিয়ে কোনো একদিন তো ধরা খাই গেলা মানে বিয়ে করতে হবে নিতে হবে। আর বিউটি পার্লারের মধ্যে কলিং বেল ছিল না। একটু বেড়ে যায় কম আমি আসি সবাই একটু শুনি, আমরা হচ্ছে অনেক কিছু দেখাবো, আমি সব কিছু কভার করবো। তো সবাই, আমি জাস্ট এটা এক্সপেক্ট করবো তোমরা সবাই ফুল মনোযোগ দিবা, কোন কোশ্চেন আছে সাথে সাথে আমি কোশ্চেন দিয়ে করবো। খাতায় কিছু তোলার দরকার নেই, সব রেকর্ড থাকবে, আর পরে ভিডিও আমি দিয়ে দিব। আচ্ছা, যারা পরে আসছে একটু তাড়াতাড়ি বসে যাও, আমরা শুরু করি। সো আমরা হচ্ছে ফার্স্টে এটা একটু বলে নিই যে আমরা এই চ্যাপ্টারের যে ফ্লো চার্টের যে পার্টটা, সেটা হচ্ছে আগে আমরা প্রোগ্রাম লেখা শিখবো, দেন ফ্লো চার্ট আমি দেখাই দিব। প্রোগ্রাম লিখতে পারলে ফ্লো চার্ট বাচ্চাদের দিন। তো আমরা হচ্ছে ফার্স্টে দেখবো যে মানে আমাদের প্রোগ্রামিং শেখার মেইন যে অবজেক্টিভ, সেটা হচ্ছে যে আমি যদি প্রোগ্রামিং পারি তখন আমি কম্পিউটারকে দিয়ে বিভিন্ন কাজ করাতে পারবো, রাইট? কম্পিউটার হচ্ছে একটা কম্পিউট করার মেশিন। সো আমরা যদি তাকে দিয়ে কোনো ক্যালকুলেশন করাতে চাই বা যে কোনো টাস্ক
করাতে চাই, একটা গান বাজাতে চাই, একটা গেম খেলতে চাই, বা একটা ওয়েবসাইটে যেতে চাই, সেটা আমাদের প্রোগ্রামিং করে আমরা চেক করতে পারি। ঠিক আছে, তো আমরা ফার্স্টে দেখবো কিভাবে আমরা এই প্রোগ্রাম ইউজ করে, মানে এটা সবারই আই গেস আইডিয়া আছে, তারপর আমি একটু দেখাই। সেটা হচ্ছে যে কিভাবে আমরা স্ক্রিনে একটা সিম্পল মেসেজ দিতে পারি। সো এটা হচ্ছে আমাদের ভেরি ফার্স্ট প্রোগ্রাম। সো যে কোনো সি প্রোগ্রাম হচ্ছে এরকম একটা লাইন দিয়ে স্টার্ট হয়, হ্যাশ ইনক্লুড, দেন হচ্ছে একটা লেস দেন সাইন, আর হচ্ছে stdio.h, তারপর লিখতে হয় ইন্ট মেইন, এরকম দুটো ব্র্যাকেট দিতে হয়। এন্ড ক্লাসের আগে একটু বলে রাখি, এখানে বিভিন্ন সময় দেখো আমি স্পেস এক এক সময় এক এক রকম দিচ্ছি, তো এগুলো ম্যাটার করে না। বাট ম্যাটার করে যেটা, সেটা হচ্ছে আমি যেগুলো স্মল লেটার লিখছি ওগুলো স্মল লেটারই লিখতে হবে, বড় হাতে লিখলে এটা কাজ করবে না। এর জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয় কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। HTML যেটা চ্যাপ্টার 4 এ পড়ো, এটা হচ্ছে একটা কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সো আমরা যদি স্ক্রিনে কোনো একটা মেসেজ দেখাতে চাই, তার জন্য সিতে একটা বিল্ট ইন ফাংশন আছে, আমাদের সবারই হয়তো আইডিয়া আছে, সেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন। প্রিন্ট করা বলতে আমি যেমন বাস্তবে কি বলছি, মানে একটা প্রিন্টার দিয়ে কিছু একটা প্রিন্ট করে বের করা, একটা কিছু ছাপানো। বাট প্রোগ্রামিং এ বা কম্পিউটারের কাছে প্রিন্ট মানে হচ্ছে কি, একটা স্ক্রিনে একটা মেসেজ দেখানো। সো আমরা যদি একটা মেসেজ দেখাতে চাই, এবং প্রোগ্রামিং ওয়ার্ল্ডে সবচেয়ে কমন যে মেসেজটা দিয়ে সবাই প্রোগ্রামিং শেখা শুরু করে, তোমরা জানো, হ্যালো ওয়ার্ল্ড। সো সেটা লিখলাম, আর দেন আমি এখানে লাস্ট একটা লাইন লিখতে হয়। এই রিটার্ন এগুলো কি করে, এগুলো তোমাদের সিলেবাসের বাইরে, আমরা এগুলো অ্যাড্রেস করবো না। তো মেইন কথা হচ্ছে যে একটা প্রোগ্রাম দেখতে অলওয়েজ এরকম হয়, এই প্রিন্ট মেইনের ভিতরে রিটার্ন জিরো থাকে, এবং তার আগে আমরা যা যা লিখবো প্রোগ্রাম তাই করছে। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, যে আমরা কিছু লাইনের লাস্টে এরকম সেমিকোলন দিচ্ছি, আবার কিছু লাইনের শেষে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাইছি। সো এগুলো আমরা পরে ডিসকাস করবো। সো আমরা যদি এখন এই প্রোগ্রামটা রান করি, আমরা স্ক্রিনে কি দেখতে পাবো, একটা মেসেজ দেখতে পাবো, কম্পিউটার একটা মেসেজ লিখবে, এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা যদি এটা রান দেই, সো আমরা এখানে দেখবো একটা মেসেজ উঠছে, হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা যদি ওই মেইন কথা হচ্ছে যে প্রিন্টএফ এর ভিতর ডাবল কোটেশনের মধ্যে আমরা যা লিখবো ও তাই দেখাবে। তো আমরা এখানে অনেক বড় একটা ওয়ার্ড বা যে কোনো একটা সেন্টেন্স লিখলে ও ওইটা স্ক্রিনে শো করবে। সেটা গেল হচ্ছে কিভাবে সিম্পল একটা মেসেজ প্রিন্ট করতে। আচ্ছা, এখন আসি যে ধরো আমরা মানে সি প্রোগ্রামে আরেকটা জিনিস, যেটা যে সি প্রোগ্রামে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে ভ্যারিয়েবল নামে একটা জিনিস নিয়ে ডিল করতে পারি। ভ্যারিয়েবল বা চলক, বাংলায় বলতে হচ্ছে চলক। আমরা ম্যাথে যেরকম ভ্যারিয়েবল ইউজ করি, যেমন ধর আমরা ম্যাথ করার সময় এরকম বলি না যে ধরি x সমান হচ্ছে 4, y ইজ ইকুয়াল টু হচ্ছে 3, হয়ে ধরে নেই না। এন্ড দেন আমরা কি করতে পারি, যে আমরা ওদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ এটসেট্রা করতে পারি। সো আমরা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রেও এরকম বিভিন্ন ভ্যারিয়েবল বা চলক ধরতে পারি, যার ভিতরে আমরা কি রাখতে পারবো, বিভিন্ন ভ্যালু স্টোর করতে পারি। এখন ম্যাথের সময় আমরা শুধু কোন ধরনের নাম্বার মানে ভ্যালু রাখতে পারি, নাম্বার। বাট আমরা যখন প্রোগ্রামিং করব, আমরা হচ্ছে বিভিন্ন টাইপের, যেমন নাম্বার, সেই নাম্বার আবার পূর্ণ সংখ্যা বা ইন্টিজার হতে পারে, অথবা দশমিক সংখ্যা বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার হতে পারে, অথবা হচ্ছে একটা অক্ষর রাখতে পারি, সেই অক্ষরগুলোকে বলা হয় ক্যারেক্টার। প্রোগ্রামিং এ অক্ষর মানে হচ্ছে ক্যারেক্টার। আমরা একটা এন্টায়ার বাক্য বা একটা ওয়ার্ড রাখতে পারি, সেটাকে বলা হয় প্রোগ্রামিং এ স্ট্রিং। তোমাদের স্ট্রিং লাইনস আছে। আর এছাড়া হচ্ছে আরো বিভিন্ন টাইপের ডাটা টাইপ, এগুলোকে বলা হয় ডাটা টাইপ, মানে আমরা কোন ধরনের ভ্যালু ভ্যারিয়েবলের ভিতর স্টোর করব। আরো বিভিন্ন ধরনের ডাটা টাইপ সি প্রোগ্রাম হচ্ছে সাপোর্ট। তো আমরা হচ্ছে ইনিশিয়ালি শুধুমাত্র নাম্বার নিয়ে কাজ করব, পরবর্তীতে আমি হচ্ছে এই ক্যারেক্টার নিয়ে কিভাবে কাজ করতে হয় এটাও দেখাবো। তো ফার্স্টে আসি যে কিভাবে আমরা সি প্রোগ্রামে একটা নাম্বার স্টোর করব। সো আমি যদি একটা ইন্টিজার নাম্বার, বা ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, সো আমি যদি একটা ইন্টিজার নাম্বার স্টোর করতে চাই, সেটার জন্য ধরো আমরা এই প্রিন্টএফটা মুছে দিলাম। আমি যদি একটা ইন্টিজার নাম্বার স্টোর করতে চাই, লিখতে হবে ইন্ট আইএনটি, আইএনটির ফুল ফর্ম হচ্ছে ইন্টিজার। দেন হচ্ছে ওই ভ্যারিয়েবলটার নাম লিখতে হবে। তো ধরো আমি আমার ভ্যারিয়েবলের নাম দিতে চাই এক্স, ঠিক আছে, সো আমি এখানে লিখবো ইন্ট এক্স। আচ্ছা, আমি যদি জাস্ট এভাবে লিখি, আমি হচ্ছে ইন্ট এক্স লিখলাম, লিখে হচ্ছে একটা সেমিকোলন দিলাম, তাহলে এটা হচ্ছে জাস্ট কম্পিউটারকে আমি বললাম যে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করবো, জাস্ট ডিক্লেয়ার করলাম, মানে মাইক দিয়ে ঘোষণা করলাম যে একটা ভ্যারিয়েবল সামনে ইউজ হবে। কম্পিউটারকে জাস্ট আমি জানাই রাখলাম, বাট তার ভিতরে কি কোনো ভ্যালু আছে? না, আমরা কোনো ভ্যালু আমরা দিই। সো আমরা যদি ভ্যালু দিতে চাই, মানে জাস্ট এইভাবে লেখাকে প্রোগ্রামিং এ বলা হয় ডিক্লেয়ার করা, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। আর আমরা যদি এটার ভিতরে একটা ভ্যালু রাখতে চাই, তাহলে এটাকে একটা ইকুয়াল সাইন দিয়ে যে ভ্যালুটা রাখতে চাই সেটা লিখতে হবে। তো ধরো আমরা ওর ভিতরে রাখতে চাই হচ্ছে 4, সো আমি এখানে লিখবো x ইকুয়ালস 4। আমি জানি যাদের অলরেডি কিছুটা জানা আছে, জিনিসপত্র সুপার বোরিং লাগতে পারে যে এগুলা কেন দেখাচ্ছি,
আস্তে আস্তে মানে আমাদের ক্লাস অ্যাডভান্সের দিকে যাবে, ঠিক আছে? আমি জাস্ট এটা এনশিওর করতেছি কেউ যাতে মানে আহ, আমরা যাতে সবাই সেম পেজে থাকি। সো আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা চলক নিলাম যার নাম হচ্ছে এক্স, আর সে কোন টাইপের ইন্ট। তারপর হচ্ছে একটা ইকুয়াল দিয়ে আমরা তার ভিতর একটা ভ্যালু স্টোর করি। আমি যদি এখানে একটা দশমিক নাম্বার লিখি, দশমিক নাম্বারটাও প্রপারলি স্টোর করতে পারবে না। আচ্ছা, আমি ধরো এবার আরেকটা ভ্যারিয়েবল নিলাম, সেটার নাম হচ্ছে ওয়াই, আর ধরো তার ভিতরে রাখছি হচ্ছে 3, ঠিক আছে? সো এখন আমি যদি এই ভ্যারিয়েবল গুলাকে বা এই চলক গুলার যে মান সেইগুলো যদি স্ক্রিনে দেখাতে চাই, তখন প্রিন্টএফটা কিভাবে ইউজ করতে হয় দেখো। সো লিখতে হবে প্রিন্টএফ, তারপর হচ্ছে ডাবল কোটেশন। ধরো আমি প্রথমে হচ্ছে এক্স এর মান দেখাবো। সো এক্স এর মান দেখানোর জন্য আমরা এখানে লিখলাম এক্স ইকুয়ালস। তো এখানে একটা জিনিস বোঝার আছে যে সেটা হচ্ছে এই যে এক্স লিখছি, এইটা কিন্তু এই এক্স না, এটা হচ্ছে জাস্ট একটা মেসেজের মধ্যে আমি লিখছি এক্স সমান, আর আমি এখানে অন্য বিষয় লিখতে পারি। বাট আমি এই এক্স সমানের পর কি বসাইতে চাই? এক্স এর মানটা বসাইতে চাই। এক্স এর মানটা কোথায় আছে, কার মধ্যে আছে? এটার মধ্যে। So, আমি যদি একটা ভ্যারিয়েবলের মান এরকম প্রিন্টএফ এর মেসেজের মধ্যে লিখতে চাই, তখন একটা রিপ্রেজেন্টেটিভ বা একটা প্লেস হোল্ডার বা প্রোগ্রামিং এর ভাষায় যেটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার লিখতে হয়। সো আমরা এখানে কোন টাইপের ভ্যালু স্ক্রিনে দেখাতে যাচ্ছি দেখো তো, ইন্টিজার। সো ইন্টিজারের জন্য যে ফরম্যাট স্পেসিফায়ার সেটা হচ্ছে %d, ঠিক আছে? %d লিখলে আমার এই প্রোগ্রামটা বুঝবে বা কম্পিউটার বুঝবে যে এখানে কি বসাতে হবে, একটা ইন্টিজার। এখন এখানে কাকে বসাবো, সেটা বসাবো হচ্ছে আমরা এক্স এর মান বসাবো। সো আমরা যেটা করবো, যে ডাবল কোট দিয়ে যে মেসেজটা লিখছি সেটার বাইরে এসে কমা দিয়ে লিখবো এক্স, ঠিক আছে? সো আমরা যদি এখন একটু রান দিয়ে দেখি, আমরা ধরো ওয়াই নিয়ে পরে কাজ করব। আমরা যদি রান দিয়ে দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে আউটপুট আসছে x = 4, ঠিক আছে? আচ্ছা, আমি যদি y এর মান দেখাইতে যেতাম, সেম আমি y এর মান দেখানোর জন্য পরে সেম একটা লাইন লিখলাম, এখানে জাস্ট y লিখলাম আর এখানে লিখলাম y। এন্ড আমি যদি এখন এটা করি, তখন আমি দেখতে পাবো একটা উইয়ার্ড মেসেজ কি আসছে, x = 4, দেন কোন নিচের লাইনে না গিয়ে একই লাইনে লিখছে y = 3। তো আমরা যদি আলাদা আলাদা প্রিন্টএফ এরকম আলাদা আলাদা লাইনেও লিখি, স্টিল কম্পিউটার কি করবে, ওদেরকে সবাইকে এক লাইনে দেখাবে। এখন আমি যদি আলাদা লাইনে দেখতে চাই, মানে আমি যদি ধরো x = এর পর এখানে একটা এন্টার দিতে চাই, তখন আমার কি করতে হবে? তখন আমার একটা /n, এটাকে বলা হয় একটা স্কেপ সিকোয়েন্স। প্রোগ্রামিং এ এরকম বিভিন্ন স্পেশাল জিনিসগুলা, যেমন একটা এন্টার বা একটা ট্যাব বা একটা সাউন্ড, সেইগুলাকে হচ্ছে স্কেপ সিকোয়েন্স দিয়ে আনতে হয়। সো আমরা যদি একটা এন্টার আনতে চাই, আমরা কোথায় এন্টারটা দিতে চাই? x = 4 লেখাটার পর, রাইট? সো এখানে আমরা ওই এই %d টা কি হচ্ছে আমার রিপ্রেজেন্টেটিভ বা প্লেস হোল্ডার, যেখানে ওই নাম্বারের ভ্যালুটা বসবে। তারপরে হচ্ছে আমি এন্টার দিতে চাই, সো আমি %d এর পরে এই ডাবল কোটেশনের মধ্যেই লিখবো \n। তো \n লেখা মানে যে এই মেসেজটা দেখানোর পরে একটা এন্টার চাপ দিব। তো এন্টার দিয়ে দেন হচ্ছে এইটুকু লিখবো। আবার ধরো এটার পরেও আমি একটা এন্টার চাই, সো আমি এখানে লিখবো y = %d/n, ঠিক আছে? সো এখন যদি আমি এটা রান করি, তাহলে আমি দেখবো যে এটা দুইটা পরপর লাইনে ভ্যালুগুলো আসছে আমরা যেভাবে চাই। আচ্ছা, এখানে কিছু জিনিস আমরা একটু ক্লারিফাই করি। যেমন এটা একটু সবাই দেখতে পারবো? একটা নাও, আচ্ছা, সো এখানে কিছু জিনিস একটু ক্লারিফাই করি। যেমন ধরো এইখানে আমরা আলাদা আলাদা লাইনে হচ্ছে দুইটা ইন্টিজার ক্রিয়েট করছি, তাই না? মানে ইন্টিজার ক্রিয়েট করা মানে হচ্ছে কম্পিউটার তার র্যামের মধ্যে একটা জায়গা এরকম বানাইছে, একটা বক্স বানাইছে, যে বক্সের জায়গা মোটামুটি ডিজিটাল লজিক নাম্বার সিস্টেম কিছুটা পারো নাকি, ওই যে কিলোবাইট মেগাবাইট এগুলো তো বোঝো। সো আমি যখনই কম্পিউটারকে একটা ইন্টিজার ক্রিয়েট করতে বলবো, সে হচ্ছে সেটার জন্য 4 বাইট জায়গা এখানে অ্যালোকেট করে বা রিজার্ভ করে। এখন আমি এরকম দুইটা বক্স বানাইছি, একটা নাম হচ্ছে এক্স আর একটা নাম হচ্ছে ওয়াই। কম্পিউটারের র্যামের মধ্যে হচ্ছে এই জিনিসগুলো আছে। আচ্ছা, আমি যখন এরপর লিখলাম x = 4, বাই দ্য ওয়ে আমি এই জিনিসটা এক লাইনেও করতে পারি অথবা আলাদা লাইনেও করতে পারি। ধরো আমি প্রথমে হচ্ছে মাইক দিয়ে সবাইকে জানাইলাম বা কম্পিউটারকে জানাইলাম যে আমি x বলতে একটা ভ্যালু ইউজ করব সামনে, আর পরের লাইনে হচ্ছে আমি তার ভ্যালুটা সেট করব। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে প্রথম লাইনে আমি লিখছি int x, বাট পরের লাইনে কি লিখছি? শুধু x = 4।
তার মানে আমি যদি একবার ঘোষণা দিই বা ডিক্লেয়ার করি যে আমি একটা এক্স নামে ভ্যারিয়েবল ইউজ করব, পরবর্তীতে ওইটা ডিক্লেয়ার করা যাবে না বা করতে হবে না। So, আমি একবার যেহেতু বলছি কম্পিউটারকে যে এক্স নামে একটা ইন্টিজার সামনে ইউজ হবে, কম্পিউটার এটা সবসময় মনে রাখবে যে এই প্রোগ্রামের সামনে এক্স বলতে যা যা দেখবো এটা একটা ইন্টিজার ভ্যালু। আচ্ছা, তো আমি এখানে int x লিখলাম, পরের লাইনে হচ্ছে x equals 4 লিখতে পারি, অথবা আমি হচ্ছে এটা এক লাইনেই সেরে ফেলতে পারি x equals 4। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, আমার যদি মাল্টিপল ভ্যারিয়েবল থাকে, যেমন এখানে একটা ভ্যারিয়েবল হচ্ছে x আর একটা হচ্ছে y, আমি দুইটাকে আলাদা আলাদা লাইনে লিখছি, আমি চাইলে এটাকেও যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এক লাইনে লিখতে পারি। সো ইনস্টেড অফ int x equals 4 and int x equals 3, আমি যেটা করতে পারতাম যে এই সেমিকোলনটা মুছে একটা কমা দিয়ে এই জিনিসটা লিখতে পারতাম। তো এখন কম্পিউটার বুঝতেছে আচ্ছা x নামে একজন আছে যার ভ্যালু হচ্ছে 4, y নামে একজন আছে যার ভ্যালু হচ্ছে 3। তখন সবাই কি ফলো করতে পারতেছে আমার পেজ ঠিক আছে নাকি বেশি ফাল করছে? তোমাদের কোশ্চেন থাকলে প্লিজ বলুন। এখানে কি ব্রেকেট দেওয়া যদি লিখি কোনটা? তারপর ব্রেকেট আর একদম লাস্টে ওয়াই ভ্যালু সেভ করবে না না, ব্র্যাকেট দিতে হবে না। আমি যতভাবে লেখা যায় সবই বলবো, ঠিক আছে? সো এর বাইরে কিছু দেখলে বুঝবা যে কোশ্চেনে ভুল আছে বা স্যার তোমাকে টেস্ট করতে চাচ্ছে যে ভুলটা কোথায়, হয়তো বের করতে বলবে। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা দুইটা ভ্যালু মানে শর্ট করে এক লাইনে লিখলাম, x এর মান হচ্ছে 4, y এর মান হচ্ছে 3। আমরা এই প্রিন্টএফ দুইটাও কম্বাইন করে ফেলতে পারি। আমরা দুইটা আলাদা আলাদা প্রিন্টএফ ইউজ না করে এইভাবে করতে পারি যে আমি একই প্রিন্টএফ এর মধ্যে প্রথমে লিখলাম x is equal to %d/n, এই কথাটার মানে কি, x এর মান হচ্ছে একটা মান বসাবো, দেন একটা স্ল্যাশ n, এই কথাটার মানে কি, পরের লাইনে যাব, পরের লাইনে কি আমি কি দেখাতে চাই, y এর মান। সো পরের লাইনে গিয়ে আমি লিখবো y is equal to %d। সো যেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে x এর মানটা দেখাবে, দেন হচ্ছে একটা এন্টার দিবে, দেন y is equal to এরপর একটা মান বসাবে। এখন এখানে যেহেতু দুইটা মান বসাইতে হচ্ছে আমার দুইটা প্লেস হোল্ডারের জায়গায়, সো আমরা প্রথমে হচ্ছে কার মান বসাচ্ছি, x, আর তারপরে যারটা বসাবো তারটা এরকম মানে সিরিয়ালি কমা দিয়ে লিখতে হবে, পরে লিখবো হচ্ছে y, ঠিক আছে? সো এটাও আমাদের আগের মতো সেম আউটপুট দেখাবে। সবাই কি বেসিক আউটপুটের জিনিসপত্রগুলো বুঝছো? এখন আমরা এখানে দেখলাম যে কিভাবে হচ্ছে নাম্বার স্টোর করে, তারপর হচ্ছে নাম্বার কিভাবে প্রিন্ট করে দেখায়। এখন আমরা একটু যাই যে কি কি ম্যাথমেটিক্যাল অপারেশন এখানে করা যায়। সো ম্যাথমেটিক্যাল অপারেশন সি তে হচ্ছে কিছু ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্যাল অপারেশন আছে, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ আর হচ্ছে ভাগশেষ বের করা। তো আমরা সেইগুলো একটু ডেমনস্ট্রেট করি। তো ধরো আমি হচ্ছে এখানে যে দুইটা নাম্বার আছে x = 4 আর y = 3, তাদের যোগফল যদি দেখতে চাই তাহলে আমি এভাবে লিখবো, আমি একটা আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম z, আর তার ভিতরে আমি স্টোর করলাম x + y এর মান। আচ্ছা, আমি এখন যদি এটা প্রিন্ট করি, প্রিন্টএফ আমি এখানে লিখলাম x এর মান, সো %d দিয়ে বোঝাচ্ছি, x এর মান বসাবো প্লাস y এর মান, তারপর ইকুয়ালস টু হচ্ছে আরেকটা %d। সো তিনটা %d দিয়ে আমি বোঝাচ্ছি যে এখানে বসবে x এর মান, এখানে বসবে y এর মান, এখানে বসবে ওদের যোগফল যেটা তার ভিতর স্টোর আছে এখন z, তো z এর মান, এন্ড দেন হচ্ছে ধর একটা /n দিব, ঠিক আছে? সো /n। আর এখন কথা হচ্ছে এই %d গুলোর জায়গায় কে কে বসবে সিরিয়ালি বলো। প্রথমে বসবে x, তারপর বসবে y, তারপর বসবে হচ্ছে z। সো আমি এখানে লিখলাম x y z, ঠিক আছে? সো এখন আমি যদি এটা রান করি আমি হচ্ছে দেখতে পাবো কি 4 + 3 = 7। আচ্ছা, এরপর আমি যদি ধরো এখানে পরে এই বিয়োগ ফলটা বের করতে চাই, তখন কি করতে হবে, তখন z এর ভিতর কি রাখতে হবে, x - y। তো সেটার জন্য আমরা z অলরেডি একবার ডিক্লেয়ার করে ফেলছি, আবার কি বলবো যে int z, না, একবার ডিক্লেয়ার হয়ে গেলে ওইখানে আরেকবার ডিক্লেয়ার করা যায় না, মানে ভ্যারিয়েবলের নাম দুজনের সেম হতে পারে না। সো আমরা যেটা করবো z এর জাস্ট মানটা চেঞ্জ করব, এখানে আমরা একটা z ভ্যারিয়েবল ক্রিয়েট করছি এবং তার মধ্যে স্টোর করছি কত, x + y। পরবর্তীতে আমি মানটা চেঞ্জ করতে চাচ্ছি, চেঞ্জ করে কি রাখতে চাচ্ছি এটার ভিতর, x - y। তো আমি যদি x - y রাখতে চাই সেটা জাস্ট এই প্রিন্ট করার পর লিখলেই হবে যে z = x - y। আর তাহলে কি হবে, x এই z এর ভিতর আগে যে মানটা স্টোর ছিল এটা কি দিয়ে রিপ্লেস হয়ে যাবে, x - y। তো এরপর যদি আমি এটা প্রিন্ট করি, আমি যদি সেম ভাবে আরেকটা প্রিন্ট করি, তখন আমি দেখবো যে এখানে হচ্ছে বিয়োগ ফলটাও দেখাচ্ছে। তো এখানে কি হচ্ছে আমি একটু বোঝাই,
প্রথমে x এর মান হচ্ছে 4, কম্পিউটার সব লাইন বাই লাইন এক্সিকিউট করবে। প্রথমে x এর মান 4, y এর মান 3, তারপর বললাম z নামে একজন আসতেছে, z এর ভিতর কত স্টোর করছি x প্লাস y, তাহলে z এর ভিতর এখন কত আছে 7, 4 প্লাস 3 7। পরে আমি বললাম প্রিন্ট করো প্রথমে x এর মান, তারপর হচ্ছে একটা প্লাস, তারপর একটা y এর মান, তারপর হচ্ছে একটা ইকুয়াল সাইন দিয়ে এরপর আবার কার মান z। সো এখানে কি আসবে 4 প্লাস 3 ইকুয়াল 7, যেটা এখানে আসছে। তারপর হচ্ছে একটা স্ল্যাশ লাইন দিতে, তো পরের লাইনে গেল, পরের লাইনে যাওয়ার পর আমি এখানে বলছি z ইজ ইকুয়াল টু x মাইনাস y, z এর ভিতর একটু আগে কত স্টোর ছিল 7, বাট যখনই আমি এরপর লিখলাম z ইজ ইকুয়াল টু x মাইনাস y, তখন z এর ভিতর কত স্টোর হবে 4 মাইনাস 3, দ্যাট ইজ 4 মাইনাস 3 কত হবে 1। সেইখানে আমরা দেখব প্রিন্টে 4 মাইনাস 3, যে 4, তারপর একটা মাইনাস, তারপর হচ্ছে y এর মান, y এর মান হচ্ছে 3, তারপর একটা ইকুয়ালস চিহ্ন, তারপর হচ্ছে পার্সেন্ট দিয়ে z এর মান, z এর মান হচ্ছে 1। আচ্ছা, আমরা এই জিনিসগুলা আরেকটু ডিরেক্টলি করতে পারতাম, সেটা হচ্ছে যে আমরা z এর ভিতর স্টোর না করে ডাইরেক্ট প্রিন্টএফ এর মধ্যেই বলতে পারতাম যে তুমি x প্লাস y এর মান দেখো। সো আমি এখানে এই যে z এর ভিতর যে স্টোর করছি সেটা মুছে দেই, মুছে ডিরেক্ট হচ্ছে আমি এখানে x, y, x প্লাস y লিখবো। তাহলে যেটা হবে এখন কম্পিউটার এভাবে চিন্তা করবে যে শুরুতে হচ্ছে x এর মান বসবে, তারপর হচ্ছে y এর মান বসবে, তারপর হচ্ছে x প্লাস y এর মান বসবে। ঠিক আছে, সো আমরা যেভাবে নরমালি ম্যাথমেটিক্যালি চিন্তা করি একদম সেম ভাবেই প্রোগ্রামেও লেখা যায়। এবং পরেরটাতেও আমরা হচ্ছে ডিরেক্ট z এর জায়গায় এখানে লিখলাম x মাইনাস y। সো আমরা এখানে দুইটা বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশন দেখলাম, একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে বিয়োগ। সবাই কি ফলো করতে পারছি? আচ্ছা, এখানে মানে সেকেন্ড টার্মে x মাইনাস y না লিখে আলাদা একটা ভ্যারিয়েবল ঘোষণা হ্যাঁ, সেটা করা যেত, বাট ধর আমার অনেকগুলা কাজ করতে হবে, আর বারবার নতুন ভ্যারিয়েবল না ক্রিয়েট করে আগেরগুলো ইউজ করা যাবে, সেটা তো আমার আগেরটা লাগতেছে। বাট হ্যাঁ, অবশ্যই ওভাবে করা যেত। সবাই কি বুঝতেছি? আমরা আজকে আমাদের টার্গেট হচ্ছে, আমার পার্সোনাল টার্গেট হচ্ছে ফর লুপ, সরি while লুপ পর্যন্ত যাওয়া। ঠিক আছে, কারণ আজকে যদি আমরা বেসিক জিনিসপত্রগুলো তাড়াতাড়ি দেখে ফেলতে পারি, পরের দিন আমরা কিছু কোশ্চেন সলভ করব, তখন হচ্ছে তোমাদের মাথায় এগুলো গেঁথে যাবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে প্রোগ্রামটা আমি লিখছি, সি প্রোগ্রামে লিখলাম, বাট কম্পিউটার কি আসলে সি প্রোগ্রাম বোঝে? না, কম্পিউটার কি বোঝে 0 আর 1, যেটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোড। কথা হচ্ছে এই মেশিন কোডে কি কনভার্ট করি? কম্পাইলার। সেই কম্পাইলার, আমি যে কম্পাইলারটা ইউজ করছি এটার নাম হচ্ছে জিনোম কম্পাইলার কালেকশন বা জিএনইউ কম্পাইলার কালেকশন। এটা হচ্ছে তোমরা ইউনিক্স অপারেটিং সিস্টেমের নাম শুনছো? ইউনিক্স, তোমার কথা, ইউনিক্স অপারেটিং সিস্টেম যারা বানাইছে ওরাই হচ্ছে এই কম্পাইলারটা ক্রিয়েট করছে। এন্ড তুমি যদি ভবিষ্যতে সিএসসি তে পড়ো, তুমি নিজে তোমারও একটা কম্পাইলার বানাও। আমাদেরও কোর্স ওয়ার্কে হচ্ছে এরকম সিএর কম্পাইলার বানাই, যেটা এই কোডকে হচ্ছে এরকম এক্সিকিউট করতে হবে। আচ্ছা, কম্পাইলার সি দিয়েই বানাবে। আচ্ছা, সবাই কি বুঝছি? আচ্ছা, এখন আমরা একটু এটা দেখাই যে কি কি ম্যাথমেটিক্যাল অপারেশন আমরা সি তে করতে পারবো। পিছনে কথা না ভাইয়া, ওই যে ওকে একটু দেখো, কথা না, একটু এদিকে খেয়াল করো। আমরা হচ্ছে শুরুতে দেখলাম যোগ কিভাবে করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয়, আমরা একইভাবে হচ্ছে গুণ করতে পারবো। সো গুণের জন্য হচ্ছে এখানে আছে x মাল্টিপ্লাইড y, তো স্টার সাইন। একটু বলে রাখি, এইখানে যে চিহ্নটা দেখতেছি সেটা কিন্তু আমার রেজাল্টকে মোটেও এফেক্ট করে না, কারণ এটা জাস্ট ডিসপ্লে শো। আমি আসলে ভ্যালু কোনটা বসাবো সেটা হচ্ছে এইখানে ম্যাটার করতেছে, রাইট? আচ্ছা, সো আমি এখন যদি গুণফলটা দেখাতে চাই তাহলে এটাকে এইভাবে লিখলাম। সো আমি এখন যদি এটা ভাগ দিয়ে গুণ করে দেখাই, তাহলে দেখবো 4 3 হচ্ছে 12, আর আমি এরপর যদি ভাগ করে দেখাই, আচ্ছা 4 কে 3 দিয়ে ভাগ করলে বাস্তবে কত আসে দশমিক সহ? 1.33 সামথিং, 33 নাকি? আচ্ছা, বাট কথা হচ্ছে এখানে আমি যদি রান দেই তখন আমি একটা উইয়ার্ড ভ্যালু দেখতে পাবো। কত আসছে দেখো? 1। এটা রিজন হচ্ছে আমরা কোন টাইপের ভ্যালু নিয়ে কাজ করছি। তাহলে ওদের ভাগফলটা আসলে সি প্রোগ্রাম যেটা করে যে ওইটাকেও ইন্টিজারই না, তো দশমিকের পরে যা ছিল সেগুলো কি করে দিচ্ছে, ট্রাঙ্কেট করে দিচ্ছে বা ফেলে দিচ্ছে।
সো ফেলে দেওয়ার কারণে এখানে আমরা হচ্ছে 1.333 না দেখে জাস্ট 1 লিখছি। না 1 দেখে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছি? এখন তাহলে কিভাবে অ্যাকচুয়াল রেজাল্টটা আনা যায় সেটা আমরা দেখবো। অ্যাকচুয়াল রেজাল্ট আনার জন্য আমাদের তাহলে ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করতে হবে না, তাহলে তখন দশমিক সংখ্যা বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করতে হবে, ওগুলো দেখবো। আরেকটা অপারেশন সি তে সাপোর্টেড, সেটা হচ্ছে যে ভাগশেষ বের করা, খুবই ইম্পর্টেন্ট। আমাদের সামনে যে কোশ্চেনগুলো আমরা সলভ করব সেইখানে লাগবে। সো ভাগশেষ বের করার জন্য আমাদের যে চিহ্নটা আছে সেটা হচ্ছে পার্সেন্ট সাইন। আমরা নরমালি ম্যাথে পার্সেন্ট দিয়ে বোঝাই হচ্ছে শতকরা, বাট প্রোগ্রামিং এ পার্সেন্ট, সি প্রোগ্রামে পার্সেন্ট বলতে বোঝায় হচ্ছে এটাকে বলা হয় মডুলাস। মডুলাস অর সিম্পলি সহজ ভাষায় বললে মড। সো মড মানে হচ্ছে আমি যদি ধরো 4% 3 লিখি, 4% 3, এই কথাটা মানে হচ্ছে 4 mod 3। মড মানে হচ্ছে এই প্রথম নাম্বারটাকে দ্বিতীয় নাম্বার দিয়ে ভাগ করলে ভাগশেষ বা রিমাইন্ডার কত থাকবে। সো 4 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ বা রিমাইন্ডার কত থাকবে? 1। তো আমরা এখানে দেখবো, আমি যদি ওইটা প্রিন্ট করি, তো এখানে আমি দেখতে পাবো হচ্ছে, আচ্ছা এখন একটা প্রবলেম চলে আসলো, সেটা হচ্ছে যে এখানে ডাবল কোটেশনের মধ্যে কিভাবে পার্সেন্টেজ চিহ্নটা দেখাইতে হয়। কারণ পার্সেন্টেজ দিয়ে কিন্তু এমনিতেই স্পেশাল একটা জিনিস দেখায়, সেটা কি ফরম্যাট স্পেসিফাই, যে পার্সেন্ট বি। তো আমি যদি পার্সেন্টেজ কি প্রিন্ট করতে চাই তখন দুইটা পার্সেন্টেজ দিই, ঠিক আছে? এটা এমসিকিউ তে আসে অনেক সময়, যে আমি যদি সি প্রোগ্রামে একটা লাইনে পার্সেন্ট কথাটাই প্রিন্ট করতে চাই তখন কয়টা পার্সেন্ট লিখতে হয়? দুইটা। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা যদি ভাগশেষটা দেখতে চাই আমি হচ্ছে এভাবে লিখবো এক্স মড 3। তো এটা পার্সেন্ট উচ্চারণ না করে আমরা এখন থেকে মড বলবো। এন্ড এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে যদিও আমি দুইটা পার্সেন্ট দিছি, বাট আলটিমেটলি দেখাইছে কয়টা? একটা। এবং এখানে কি আসছে? ভাগশেষের রেজাল্ট আসছে। আচ্ছা, আমি যদি y কে x দিয়ে ভাগ করতাম তখন কি আসতো? আমি যদি y mod x লিখতাম তখন কি আসতো? 3 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? এটা বলতে পারতেছো না? আসলে 3 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3। আমাদের ক্লাস 6 এর জিনিসপত্র মনে নাই। 3 কে 4, সরি এখানে আমরা ডিসপ্লে করতে ভুলে গেছি, ডিসপ্লেটা উল্টে যাবে, y x হবে। 3 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 0, ভাগশেষ 3, তাই না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ 3 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে? 3। সবাই এগুলো বুঝছি? আচ্ছা, এবার আসি যে আমরা একটা জিনিস ফার্স্ট একটু শিখে নিই, সেটা হচ্ছে কিভাবে এই প্রোগ্রামটাকে, মানে এটা তো একটা ক্যালকুলেটরের মতো, তাই না? আমি এই ক্যালকুলেটর পাঁচটা জিনিস করতে পারি। এখন কথা হচ্ছে যে আমি ধরো চাচ্ছি, এখানে একটা সমস্যা হচ্ছে আমি এই সফটওয়্যারটা কারোর কাছে বেচতে পারবো, কারণ সে যতবারই এই সফটওয়্যারটা রান দিবে বা এই প্রোগ্রামটা রান দিবে, সে জাস্ট এই পাঁচটা যোগফল বিয়োগফল এগুলো দেখবে। সে অবশ্যই এটা কিনতে চাবে না। সে কি চাবে? যে এখানে সে নাম্বারগুলো যদি নিজে দিতে পারে তখন কি হইতো, ও যে দুইটা নাম্বার দিবে ওই দুইটা নাম্বারকে হচ্ছে আমরা স্ক্রিনে যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ করে দেখাই। সো আমরা এখন যেটা করব যে আমরা হচ্ছে কিভাবে ইনপুট নিতে হয় সি প্রোগ্রামে, কিভাবে আমরা আচ্ছা, সো আমরা এখন আমাদের প্রোগ্রামিং এর খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট দেখবো, সেটা হচ্ছে যে আমরা সোফার দেখতে কিভাবে আউটপুট দিতে হয়। বাট একটা প্রোগ্রাম তখনই পরিপূর্ণ হবে যখন সে কি ইনপুটও নিতে পারে। সো আমরা এখন দেখবো যে কিভাবে একটা প্রোগ্রামে আমরা ইনপুট নিতে পারি। সো ইনপুট নেওয়ার জন্য মানে আমরা এখানে যে 4 আর 3 এটা রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ইউজার বলবে, এই পিছনে কথা বলা না তো তোমার জন্য আমি সামনে নিয়ে আসবো, অথবা ক্লাসটা বের করে দেবো। এটা কিন্তু রেকর্ডিং হচ্ছে, তো দেখো আবার মানুষজন রেকর্ডিং দেবে, তোমার কথা মনে করবে। আচ্ছা, সো যেটা ফান করছি, সো যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে ইনপুট নিতে চাই, এন্ড ইউজার যেই দুইটা নাম্বার ইনপুট দিবে সেইগুলোর হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা। সো ইনপুট নেওয়ার জন্য আমাদের যেমন আউটপুট দেখানোর জন্য কি আছে? প্রিন্টের। একইভাবে ইনপুট নেওয়ার জন্য আছে হচ্ছে স্ক্যান। সো আমরা এই যে এক্স আর ওয়াই এর মধ্যে যে মানগুলো আমরা স্টোর করছিলাম সেগুলো মুছে দিলাম। আমি এখন এই মানটা আগে থেকে বলবো না, আমি চাই প্রোগ্রামটা চালু হলে ইউজারকে জিজ্ঞেস করবে যে এক্স এর মান কত,
সেটা এন্টার দাও, আর y এর মান কত সেটা এন্টার দাও, ঠিক আছে? সো আমরা এখানে লিখবো scanf, ইনপুট নেওয়ার জন্য যে ফাংশনটা আমরা ইউজ করি সেটার নাম হচ্ছে scanf। তো আমরা এখানে scanf দিয়ে লিখবো। আচ্ছা, প্রথমে ইউজারকে তো বলতে হবে যে দুইটা নাম্বার ইনপুট দাও। আমি যদি ডিরেক্ট ইনপুট নিতে যাই ও তো বুঝবেই না যে কি করতে হবে। ধরো কেউ সফটওয়্যারটা অন করলো, দেখলো যে কিছু দেখাচ্ছে, তখন কি বুঝতে পারবে যে কি করতে হবে? তো আমি এখানে ওকে বললাম যে এন্টার এ নাম্বার অর এন্টার এক্স, এভাবে বললাম। তারপর কি করতে হবে, ওর থেকে আমার স্ক্যান করতে হবে বা ইনপুট নিতে হবে। সো স্ক্যানএফ, এরপর আমি কোন টাইপের নাম্বার ইনপুট নিতে যাচ্ছি, ইন্টিজার। দ্যাটস ওয়াই এখানেও আমরা প্রিন্টএফে যেরকম একটা ভ্যালু দেখানোর জন্য পার্সেন্ট ডি লিখতাম, স্ক্যান করার ক্ষেত্রে আমরা একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নেওয়ার জন্য এই পার্সেন্ট ডি লিখি। পার্সেন্ট ডি লিখে এখন আমরা এখানে কার ভ্যালু স্টোর করতে চাচ্ছি, কার ভ্যালু ইনপুট নিতে চাচ্ছি ইউজার থেকে, এক্স। তো এইখানে শুধু এক্স না লিখে একটা স্পেশাল সিনট্যাক্স আছে, লিখতে হয় এন্ড এক্স। এইগুলো তোমরা মানে কলেজ লেভেলে আসলে এখন বুঝবা না, পরে যখন ইউনিভার্সিটি প্রোগ্রাম শিখবা তখন দেখবা যে কেন এখানে এন্ড পার্সেন্ট সাইন বা এন্ড সাইন করে। সো এখানে লিখতে হয় হচ্ছে এন্ড এক্স। আচ্ছা, এক্স এর মান ইনপুট নেওয়া হলো, এরপর আমরা হচ্ছে একইভাবে ওয়াই এর মানটা ইনপুট নিব। সো এখানে আবার ওকে বললাম যে এন্টার ওয়াই, এন্ড একইভাবে আমি আবার স্ক্যান করলাম, এন্ড এখানে লিখলাম হচ্ছে যে এন্ড ওয়াই। তো এখন যদি আমি প্রোগ্রামটা রান দিই, এখন এটা একটা ক্যালকুলেটরের মতো, যেটা হচ্ছে এক্স এর মান কত। তো ধরো আমি এখানে এক্স এর মান একটা বড় সংখ্যা দিলাম, ধরো এটা দিলাম, আর ধরো ওয়াই এর মান কত আমাকে বললো, আমি দিলাম এটা, বা ধরো একটু ছোট দিই। আচ্ছা, সো এখানে আমি দেওয়ার সাথে সাথে আসলে এই দুটো নাম্বার যোগ করলে এটা আসে, বিয়োগ করলে এটা আসে, গুণ করলে এটা আসে, ভাগ করলে আসে এত। ভাগ করলে হয়তো এক্স্যাক্টলি 24 আসে না, 24 দশমিক সামথিং সামথিং আসে। সো আচ্ছা, আমরা ভাগশেষটা ধরো এক্স মড ওয়াই দেখাতে চাই, সো এটা তো চেঞ্জ করি, জাস্ট সিকোয়েন্সটা চেঞ্জ করব। সো আগে এক্স এর মান, তারপর ওয়াই এর মান, তারপর এক্স মড ওয়াই এর মান। সো আমরা এখানে আবারও দুইটা নাম্বার দেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা উইয়ার্ড জিনিস করছে, সেটা হচ্ছে এই উত্তরটা ভুল আসছে। কম্পিউটার কি ভুল করতে পারে? এখানে দেখলাম আসলেই ভুল করছে। এটা রিজন হচ্ছে যে এই দুটো নাম্বার গুণ করলে একটা নাম্বার আসে যেটা হচ্ছে 10⁹ থেকেও বড়। মানে আমরা কি বলছিলাম, ইন্টিজার নিয়ে যখন কাজ করি তখন কম্পিউটার তার র্যামের মধ্যে কত বড় জায়গা নেয়, 4 বাইট। 4 বাইটে কত, 4 বাইটে কত বিট, 32 বিট। তো 32 বিটে যে নাম্বারটা সবচেয়ে বড় ধরতে পারে সেটা হচ্ছে 2⁻32 - 1, ঠিক আছে? সো দেখা গেছে যে ওই গুণফলটা আসলে এর থেকেও বড় আসছে, এর জন্য এখানে একটা ওভারফ্লো হয়েছে, এন্ড দ্যাটস ওয়াই অ্যানসারটা মাইনাস। তো ওভারফ্লো নিয়ে আমাদের আপাতত অত চিন্তা করতে হবে না, এগুলো এইচএসটা আসবে না। আমরা একটু ছোট নাম্বার দিয়ে দেখি। সো ধরো আমাদের নাম্বার দুইটা হচ্ছে, ধরো আমাদের প্রথম নাম্বারটা হচ্ছে 1245 আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে 77। এখন আমি দেখতে পাচ্ছি এই দুটো যোগ করলে আসছে এত, বিয়োগ করলে আসছে এত, গুণ করলে আসছে এটা, ভাগ করলে আসছে 16 দশমিক সামথিং। তো এখানে দেখাচ্ছে 16, আর মর্জ করলে মানে রিমাইন্ডার নিলে এখানে কত আসছে। সবাই কি বুঝছি? আচ্ছা, তো আমরা ইনপুট নেওয়া শিখলাম। এখন হচ্ছে আমরা একটু দেখি যে সোফার আমরা শুধুমাত্র ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি, নট ভেরি ইন্টারেস্টিং। আমাদের যদি ধরো দশমিক নাম্বার নিয়ে কাজ করতে হয়, বা যেটাকে ইংলিশে বলে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তখন আমরা কিভাবে করব? সো দশমিক নাম্বার নিয়ে কাজ করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ইন্ট দিয়ে, সরি ফ্লোট দিয়ে লেখা, অথবা হচ্ছে ডাবল দিয়ে লেখা। আমরা এতক্ষণ যে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নিয়ে কাজ করছি, দ্যাটস ওয়াই এখানে আমরা কি লিখছি, ইন্ট। বাট আমি যদি দশমিক নিয়ে কাজ করতে চাই তখন কি লিখতে হবে বলতো, ডাবল অথবা হচ্ছে ফ্লোট। তোমার দশমিক সংখ্যাটা যদি অনেক বড় হয় তখন তুমি ডাবল ইউজ করো, আর তোমার দশমিক সংখ্যাটা যদি খুব ছোট মানে অত বেশি বড় না হয়, ফ্লোট ইউজ করলেও হবে। এখানে ওই যে একটা বিটের ব্যাপার স্যাপার আছে, একটা হচ্ছে 64 বিট আর একটা হচ্ছে 128 বিট এরকম। তো যাই হোক, ওগুলো আমাদের ডিটেলসে যাওয়ার দরকার নেই। তো আমরা এখন দেখবো কিভাবে দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে। তো প্রথমে দেখি দশমিক সংখ্যা ফার্স্ট ইনপুট নিব, রাইট? সো আমরা ধরো একটু এভাবে বলি যে আমরা যে ক্লাস করব, ক্লাসে
সব দশমিক সংখ্যায় ডাবল দিয়ে দেখো। তুমিও আসলে সবসময় পরীক্ষায় বেটার হয় ডাবল দিয়ে লেখো। তো ডাবল দিয়ে যদি দেখাবো তখন আমরা আমাদের এখানে একটা কি বসাতে হয় স্ক্যানএফ বা প্রিন্টএফ এর মধ্যে একটা ফরম্যাট স্পেসিফায়ার বসাতে হয় বা একটা রিপ্রেজেন্টেটিভ বসাতে হয়। তো ডাবলের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে পার্সেন্ট এলএফ। ঠিক আছে, আমি যদি পার্সেন্ট এলএফ লিখি তখন ও একটা দশমিক সংখ্যা ইনপুট নিতে পারবে অথবা একটা দশমিক সংখ্যা স্ক্রিনে দেখাতে পারবে। ফ্লোটের ক্ষেত্রে হচ্ছে শুধু পার্সেন্ট এল। যদি ফ্লোট নাম্বার ইউজ করি তখন ফরম্যাট স্পেসিফায়ার বা রিপ্রেজেন্টেটিভটা হচ্ছে পার্সেন্ট এল। আমরা শুধুমাত্র ডাবল ইউজ করে দেখাবো। বুঝতে পারছি? বলো। হ্যাঁ, এলএফ এর মানে হচ্ছে লং ফ্লোট, মানে ফ্লোটের বড় লং ফ্লোট, আর এফ ফর হচ্ছে ফ্লোট, ডি ফর হচ্ছে ডেসিমাল। এখানে ইন্টিজার যেটা ইউজ করছিলাম দশমিক সংখ্যা। আমি যদি ধরো হেক্সাডেসিমাল নিয়ে কাজ করতে চাইতাম তাহলে এখানে পার্সেন্ট এক্স লিখতে হবে। আমি যদি অক্টাল নিয়ে কাজ করতে চাইতাম পার্সেন্ট ও লিখতে হবে। ঠিক আছে, তো এগুলো অনেক সময় এমসিকিউ তে আসে। তোমরা আসলে কোড দেখতে দেখতে এগুলো প্র্যাকটিস করতে করতে এগুলো দেখো। কারো যদি ধরো কম্পিউটার না থাকে বা বাসায় ইউজ করতে দেয় না হয়তো, সেক্ষেত্রে ফোনেও করা যায়। ফোনে একটা অ্যাপ আছে C4 ড্রয়েন্ট, সেইটা ডাউনলোড করে ওইখানে কোড লিখে রান করতে পারবে। কি বলছিলাম? পার্সেন্ট আই সোফার আমার যেটা মনে পড়ে পার্সেন্ট আই হচ্ছে এটাকে বলা হয় শর্ট ইন্টিজার মনে হয়। আমার ঠিক মনে হয় পার্সেন্ট আই দিলে কি হয়, দেখি পার্সেন্ট আই দিলে কি হয়। percent I sorry print I দিয়ে I think short integer হলো আমার যতদূর মনে পড়ে। শর্ট ইন্টিজার হচ্ছে 2 বাইট, নরমাল ইন্টিজার হচ্ছে 4 বাইট, আর এটা হচ্ছে শর্ট 2 বাইট। আমার এইটুকুই মনে পড়তেছে, বাকিটা মানে একটু ডেটা সার্চ দিলে পাওয়া যাবে। আচ্ছা, সো আমরা কি করতে চাচ্ছিলাম, আমরা একটা অ্যাকচুয়াল কথা সবাই একটু দেখো, আমরা একটা অ্যাকচুয়াল ক্যালকুলেটর বানাতে চাই যেটা হচ্ছে দশমিক নাম্বার নিয়েও কাজ করতে পারে। আচ্ছা, দশমিক নাম্বার চলে গেলে তখন কি ভাগশেষের কনসেপ্টটা থাকে? 5 কে 4 দিয়ে ভাগ দিলে আমি যদি দশমিক অ্যালাউ করি তখন কি ভাগশেষ বলতে আর কিছু আছে? আচ্ছা, সো আমরা এখন তাহলে 4টা অপারেশন দেখাবো। সো আমরা প্রথমে দুইটা দশমিক নাম্বার ক্রিয়েট করি, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। দেন আমি ইউজারকে বললাম একটা নাম্বার দিতে, দেন সেটা ইনপুট নিব। আমরা কি বলছিলাম, ডাবলের সময় ইনপুট নিতে কি লিখতে হয়? পার্সেন্ট এলএফ। তো এখানে আমরা লিখবো পার্সেন্ট এলএফ আর কমা দিয়ে লিখলাম হচ্ছে এন্ড এক্স, মানে যেই মানটা আমরা ইনপুট নিব সেটা কোথায় স্টোর করব? এক্স এর ভিতর স্টোর করব। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আমি আবার ইউজারকে বললাম enter the second number and then আবার স্ক্যান করব, এটাও এলএফ দিয়ে লিখলাম আর এখানে লিখলাম হচ্ছে y। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখাই যে জাস্ট যোগ করে দেখাই, জাস্ট দুইটা নাম্বার যোগ দেই। সো printf আমরা হচ্ছে কি দেখাতে যাচ্ছি, x আর y এর যোগফল। তো প্রথমে কার মান দেখাবো? x এর মান, তারপর একটা যোগ চিহ্ন, তারপর হচ্ছে y এর মান, তারপর একটা ইকুয়াল চিহ্ন, তারপর হচ্ছে দুইটা যোগফল। সো আমি এখানে পার্সেন্ট ডি এর জায়গায় এখন লিখবো পার্সেন্ট এলএফ প্লাস পার্সেন্ট এলএফ ইকুয়ালস পার্সেন্ট এলএফ। আচ্ছা, প্রথম পার্সেন্ট এলএফ এর জায়গায় কার মান বসাতে চাই? x, পরেরটা y, তারপর x প্লাস y। এখন প্রবলেম মানে এখানে প্রোগ্রাম ঠিক আছে, এটা আমরা একটু রান দিই। ধরো আমি বললাম প্রথম নাম্বারটা হচ্ছে 1.23 আর পরের নাম্বারটা হচ্ছে 4.55। এখন দেখো বাই ডিফল্ট সবসময় কয় দশমিক পর্যন্ত দেখায়? 6। সো এইটা যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, যে ধরো না আমি 3 দশমিক দেখাবো বা 2 দশমিক পর্যন্ত দেখাবো বা দেখাবোই না, দশমিক পার্টটাই ধরো দেখাবো, সেইটা অ্যাডজাস্ট করার একটা ওয়ে আছে। সেটা হচ্ছে আমি যদি এই এলএফ এর আগে এখানে পার্সেন্ট এলএফ লিখছি, সেই এলএফ এর আগে আমি প্রথমে লিখবো একটা ডট,
পার্সেন্ট এলএফ এর আগে লিখবো একটা ডট, ডট দিয়ে আমি যে নাম্বারটা লিখবো ও হচ্ছে তত ঘর পর্যন্ত দেখাবে। তো আমি যদি ধরো 2 ঘর রাখতে চাই তখন এখানে আমরা লিখবো ডট 2, ঠিক আছে, বা পয়েন্ট 2। তো আমি এখানে যদি 2 লিখি, ধরো সবগুলোর ক্ষেত্রেই, তখন হচ্ছে আমি দেখতে পাবো ধরো 1.4 আর 2.33। তো তখন আমি দেখতে পাচ্ছি সবগুলো পৃথকঘর 2 পর্যন্ত দেখাচ্ছে। আমার এরকম যত ঘর লাগে আমি ইভেন 18 ঘরও দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা তাহলে বাকি অপারেশন গুলো দেখাই। যেমন বিয়োগ করলে হচ্ছে জাস্ট এখানে মাইনাস, আর এখানেও মাইনাস। তারপর হচ্ছে যদি গুণ করতে চাই আর যদি ভাগ করি, এখন দেখতে পাবো যে ভাগটা প্রপারলি আসে। আমি যদি এভাবে করি, এখন ধরো আমি দুইটা নাম্বার দিলাম 4 আর 3। আমি যদিও বলছি যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা দশমিক যুক্ত সংখ্যা ইনপুট নাও, তার মানে এই না যে আমি ইন্টিজার ইনপুট দিতে পারবো না। ইন্টিজার কি দশমিকেরই একটা সাবসেট, ঠিক আছে। সো আমি যদি এখন এন্টার দিই, আমি দেখতে পাবো যে ওদের যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফলটাও সুন্দর মতো আসছে 1.33। আমি সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন একটু ইন্ট্রোডিউস করি। আমরা সোফা শিখছি কিভাবে প্রিন্ট করে, কিভাবে বিভিন্ন ফরম্যাটে প্রিন্ট করে, কিভাবে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে, ভ্যারিয়েবল কিভাবে ইনপুট নেয়, সেটা দশমিক মানে ফ্লোটিং পয়েন্ট করে কি করতে হয়, এগুলো দেখা না। আমরা এখন একটু দেখি কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন, মানে কিছু বিল্ট ইন ফাংশন আছে সিতে, সেগুলো কিভাবে ইউজ করতে হয়। ধরো আমাকে বলা হলো যে সাইন 45 ডিগ্রির মান বের করো সি প্রোগ্রাম দিয়ে, তখন এখন এটা তো আমার ম্যানুয়ালি বের করা টাফ। সো আমরা যেটা করব, এখানে একটা আমরা যেরকম হ্যাশ ইনক্লুড stdio.h লিখছি, এটা অনেক সময় পরীক্ষা আসে যেটা কি মিন করে। stdio এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট .h, মানে হচ্ছে এটা একটা হেডার ফাইল। সি প্রোগ্রামে বিভিন্ন বিল্ট ইন ফাংশন এরকম বিভিন্ন হেডার ফাইলের মধ্যে থাকে। বিভিন্ন হেডার ফাইল আছে যেগুলো বিভিন্ন কাজের জন্য ইউজ হয়। যেমন আমাদের এই stdio.h এর মধ্যে যে প্রিন্ট কিভাবে করতে হয়, তারপর স্ক্যান কিভাবে করতে হয়, এই জিনিসগুলো লেখা আছে। তুমি চিন্তা করো যদি এইগুলো আমার বলে দিতে হতো যে কিবোর্ড চাপলে কি হবে, স্ক্রিনে কোন জায়গায় কি দেখাবা, তখন আমাদের কিন্তু আসলে অনেক কঠিন হয়ে যেত জিনিসটা। তো যারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করছে, তারা আমাদের এরকম কিছু হেডার ফাইল দিয়ে দিচ্ছে যেগুলোতে অলরেডি বলা আছে যে এই কাজগুলো কিভাবে করতে হবে, ঠিক আছে। আমরা এখন কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন দেখবো, তার জন্য আরেকটা হেডার ফাইল আছে, সেটার নাম হচ্ছে math.h। এইটা খুব ইউজফুল, পরীক্ষায় এখান থেকে অনেক জিনিসপত্র আসে যে আমরা কি বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফাংশন কিভাবে ইউজ করতে পারি। তো ধরো আমরা এখানে হচ্ছে এগুলো সব মুছে দিলাম। আমরা একটা এই ডাবল এক্স এর ভিতর ধরো আমি পাইয়ের মান, পাইয়ের মান তো আমি ম্যানুয়ালি লিখতে পারি, তাই না, 3.1415 বাট এটা যদি ম্যাথমেটিক্যালি আনতে চাই, পাইয়ের মান আনার একটা ট্রিগোনোমেট্রিক ওয়ে আছে না। cos ইনভার্স -1 এর মান কত? cos ইনভার্স -1 এর মান পাই, রাইট। সো আমাদের এই math.h এর মধ্যে একটা ফাংশন আছে যেটা হচ্ছে cos ইনভার্স বের করতে, যেটার নাম হচ্ছে arccos। ইনভার্স ফাংশনগুলোর মানে ইনভার্স ফাংশনগুলোকে আর্ক দিয়ে বলে, যেমন tan ইনভার্স মানে হচ্ছে আর্ক। এখন সি প্রোগ্রামিং এ এই arccos ও লিখতে হয় না, জাস্ট লিখতে হয় acos, মানে হচ্ছে arccos বা cos ইনভার্স। সো আমি যদি এখানে লিখি acos, দেন যখনই আমরা কোনো একটা ফাংশন ইউজ করি এরকম ব্র্যাকেট দিতে হয়, বুঝতে পারছো। এবং আমরা যখন ম্যাথমেটিক্যাল ফাংশনে f of x যখন বলি, তার মানে কি, এটা একটা ফাংশন, এটা ইনপুট হচ্ছে কি x, আউটপুট হচ্ছে কি y। তো এখানেও তাই, যে আমরা একটা ফাংশন ইউজ করতেছি যেটার নাম হচ্ছে cos ইনভার্স বা arccos বা acos, তার ভিতর কি দিতে হবে, একটা প্যারামিটার বা একটা ইনপুট দিতে হবে। সো আমরা এখানে লিখলাম -1। তো কি করবে ও, cos ইনভার্স -1 এর মান বের করবে, আর cos ইনভার্স -1 এর মান কত, পাই। সো আমরা এখানে ধরো এটাকে লিখলাম, এটার নাম হচ্ছে পাই। আর আমি যদি এটা প্রিন্ট করি, ধরো আমরা পাই এর মান 10 ঘর পর্যন্ত প্রিন্ট করতে চাই।
এভাবে লিখলাম and 10 ঘর পর্যন্ত পায়ের মান। ঠিক আছে, এখন ধরো আমরা একটা প্রোগ্রাম লিখতে চাই যেটা হচ্ছে ইউজারকে জিজ্ঞেস করবে যে একটা বৃত্তের ব্যাসার্ধ বলো, দেন ওই বৃত্তটার ক্ষেত্রফল প্রিন্ট করো। ঠিক আছে, সো সেটা যদি করতে চাই তাহলে আমরা এখানে প্রথমে পাই তো রাখলাম, এখন ইউজারকে বললাম এন্টার দ্য রেডিয়াস অফ আ সার্কেল, একটা বৃত্তের ব্যাসার্ধ বলো। সো সেটা আমরা স্ক্যান করব, স্ক্যান করে হচ্ছে ধরো একটা ভ্যারিয়েবল নিলাম ডাবল আর, আর মানে হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, আমি সেটাকে ইনপুট নিব। সো স্ক্যানএফ %lf and r, তো কি করতেছি আমরা আর এর ভিতর একটা মান ইনপুট নিছি, দেন আমরা হচ্ছে এরিয়াটা ক্যালকুলেট করতে চাই। সো ক্যালকুলেটটা করে ধরো আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো ডাবল এরিয়া, এন্ড এরিয়ার সূত্রটা কি, বৃত্তের ক্ষেত্রে পাই আর স্কয়ার। সো আমরা এখানে লিখলাম পাই ইনটু আর, এন্ড দেন আমি এটা প্রিন্ট করব যে এরিয়া ইজ, ধরো আমরা এরিয়াটা হচ্ছে 6 ঘর পর্যন্ত প্রিন্ট করতে চাই বা 4 ঘর, তো %.4lf, আর দেন এখানে লিখলাম হচ্ছে এরিয়া। এখন যদি আমি রান করি, বলতেছে যে বৃত্তের ব্যাসার্ধটা বলো, তো ধরো আমরা 2 রেডিয়াসের বা 2.2 রেডিয়াসের একটা বৃত্তের ক্ষেত্রফল জানতে চাই, এটা দিলাম, সাথে সাথে কি এরিয়াটা চলে আসে। বুঝতে পারছি, এই টাইপের প্রোগ্রাম সবচেয়ে বেশি আসে এইচএসসি লেভেলে, মানে ক্রিয়েটিভের যে সি নাম্বার বলা, সেখানে দেখা যায় যে এরকম একটা সূত্র লাগে, এরকম কিছু একটা করে দেখা গেল। ফ্লোটিং নাম্বারের ক্ষেত্রে কি হয়েছে 0.4 এফ দিয়ে করলো। সবাই এটা বুঝছি, পিছনে তোমরা একদম পিছনে স্ক্যানের ফাংশনের মধ্যে আমরা প্রিন্টিংয়ের মধ্যে একটা স্ট্রিং ইনপুট নিয়েছি, ওখানে কি স্ক্যানের মধ্যে কেন না ওইভাবে দেখা যাবে, এখানে কোনো মেসেজ দেখা যাবে, ওইখানে এটা করা যাবে মাল্টিপল ইনপুট নেওয়া যাবে, যদি দেখি তাহলে আমার ইনপুটে ওই ফরম্যাটেই লেখা। ধরো আমি এখানে একটা স্পেস দিছি, তাহলে আমার ইনপুটে তার মধ্যে ওই অংশটা কেটে দেবো। আচ্ছা, সবাই কি সোফার বুঝতে পারছো? কোনো কোশ্চেন? আচ্ছা, তো ধরো এবার আমরা আরেকটা প্রোগ্রাম দেখি, যেটা হচ্ছে ধরো একটা নাম্বার ইনপুট নিবে, ওইটার সাইনের মানটা দেবে। ঠিক আছে, তো এইখানে math.h এর মধ্যে যতগুলো ফাংশন আছে সবগুলাই বাই ডিফল্ট রেডিয়ান মোডে কাজ করে। ঠিক আছে, সো আমরা ধরো প্রথমে ইউজারকে বললাম একটা অ্যাঙ্গেল ইনপুট দিতে, আমি প্রথমে ইউজারকে বললাম হচ্ছে একটা অ্যাঙ্গেল ইনপুট দিতে। সো স্ক্যানএফ তারপর হচ্ছে আমি কি দেখাবো, তার সাইনের মান। ঠিক আছে, সো এখানে আমি লিখলাম প্রিন্টএফ, এখানে লিখলাম সাইন অফ আমরা যেই অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি সেটা, আর দেন একটা ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে ওই ভ্যালুটা দেখাতে চাই 4 পর্যন্ত। আর প্রথম এলএফ এর জায়গায় কি বসবে বলতো, আমি দেখাতে চাচ্ছি সাইন অফ সাম অ্যাঙ্গেল সমান একটা মান, তাহলে এখানে কি বসবে অ্যাঙ্গেল, আর এখানে বসবে হচ্ছে ওই রেজাল্ট। সো এখানে আমরা লিখবো অ্যাঙ্গেল, আর সাইনের মানটা ধরো আমরা আরেকটা ভ্যারিয়েবলে স্টোর করি। সো ডাবল অ্যান্সার সমান হচ্ছে সাইন, জাস্ট সাইন, নরমাল সাইন লিখতে হবে, দেন হচ্ছে ব্র্যাকেট, তার ভিতরে অ্যাঙ্গেলটা পাস করব, পাস করে দিলেই ও কি করবে, ওইটা আমাকে ক্যালকুলেট করে ফেরত পাঠাবে, সেটা আমি কোথায় স্টোর করতেছি অ্যান্সারের মধ্যে, এন্ড দেন এখানে হচ্ছে আমি সেই অ্যান্সারটা দেখাবো। সো আমি এখন যদি এটা রান করি, ধরো আমরা একটা অ্যাঙ্গেল ইনপুট দিই, তো ধরো 60 ডিগ্রি। ঠিক আছে, সো 60 ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে কত, π/3, তাই না? π/3 মান কত দেখো তো ক্যালকুলেটরে, দেখো এখানে তো আমি √3/2 লিখতে পারবো, আমার দশমিকটা ধরবে। ও সরি, এই ক্যালকুলেটর করা যায় না। কত আসছে 1.04 রেডিয়ানস, তাই না? সো আমি যদি এখানে 1 পয়েন্ট আরো কয়েকটা ঘর বলো, 719। আচ্ছা, সো আমি এন্টার দিলাম, কি আসলো 0.866, মানে কি √3/, ঠিক আছে। সো এইভাবে ম্যাথমেটিক্যাল বিভিন্ন কাজ করার জন্য সাইন, কস, ট্যান,
সেক, কোসেক, কট, তারপর হচ্ছে ডিগ্রি নিয়ে কাজ করতে হবে, তোমার অ্যাঙ্গেলটা নিজের ডিগ্রি বানায় নিতে হবে। একটা অ্যাঙ্গেলকে ডিগ্রি বানানো তো খুবই সহজ। দেখো, ধরো আমি একটা অ্যাঙ্গেল ইনপুট নিলাম, বাট সেটা ডিগ্রিতে আছে। এখন এটাকে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করে কিভাবে? ধরো 60 ডিগ্রি, এটাকে রেডিয়ানে কিভাবে কনভার্ট করবো? পাই বাই 180 দিয়ে গুণ দিবা, রাইট? সো আমরা যেটা করব, অ্যাঙ্গেলের যে ভ্যালুটা, এখানে একটা জিনিস শিখবো এখন। অ্যাঙ্গেলের ভিতর একটা ডিগ্রি মান আছে, তো আমি সেই মানটাকেই পাই দিয়ে গুণ করে 180 দিয়ে ভাগ দিচ্ছি, আর এই মানটা আবার অ্যাঙ্গেলের ভিতরেই রাখবো। তো এখানে আমি এইভাবে লিখবো, দেখো, অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ইন্টু পাই ডিভাইডেড বাই হচ্ছে 180। আমি পাই এর মানটা এখানে স্টোর করলাম ওই আগের মতো। আর এই লাইনটা কি বোঝায় দেখো, নর্মালি ম্যাথে আমরা যেভাবে চিন্তা করি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে এক কাজ করবো, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কেটে দিই। বাট প্রোগ্রামিং এ কিন্তু প্রোগ্রামিং এ হচ্ছে অ্যাঙ্গেল ইকুয়ালস অ্যাঙ্গেল ইন্টু পাই বাই 180। এটা বোঝায় অ্যাঙ্গেলের মান রাইট নাও কত আছে। ধরো আমি অ্যাঙ্গেলের ভিতর এন্টার দিচ্ছি 45, তো অ্যাঙ্গেলের ভিতর এখন কত আছে? 45। সেটার সাথে গুণ দিব কাকে? পাই। দেন ওটাকে ভাগ দিব কত দিয়ে? 180 দিয়ে। দেন এই পুরো রেজাল্টটা কার ভিতর রাখবো? আবার অ্যাঙ্গেলের মধ্যে। সো অ্যাঙ্গেলের মান কি হবে? সো এখন আমরা যদি এটা দেখি, বাট এখানে একটা জিনিস হচ্ছে যে আমার অ্যাঙ্গেলটা যদি আমি চেঞ্জ করি, আমি তো এইখানে ভ্যালুটা ওরকম দেখতে পারবো না, তাহলে আলাদা ভ্যারিয়েবল নেই। সো এখানে ধরো লিখলাম রেডিয়ান অ্যাঙ্গেল। আমি কোডটা লিখে দেন বুঝাচ্ছি, দাও। আচ্ছা, সো কোডটা আগে একটু বোঝাই, দেন আমি এটা রান করে দেখাচ্ছি। কি করছি দেখো, একটা ভ্যারিয়েবল নিছি যেটা নাম হচ্ছে অ্যাঙ্গেল, আর একটা ভ্যারিয়েবল নিছি যেটা নাম হচ্ছে পাই। তার ভিতর কত স্টোর করছি? cos ইনভার্স -1 না। এরপর আমি বললাম একটা অ্যাঙ্গেল ইনপুট দাও, তারপর সেটা ইনপুট নিলাম। নেওয়ার পর আমি সেটাকে রেডিয়ানে কনভার্ট করছি এবং আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি, সেটার নাম হচ্ছে রেডিয়ান অ্যাঙ্গেল। তো সেটার ভিতর কি আছে? অ্যাঙ্গেলের রাইট নাও মান যত গুণ পাই ডিভাইডেড বাই 180 করার পর রেডিয়ান অ্যাঙ্গেলের মধ্যে সেই মানটা আসলো। তারপর এইটাকে আমি এটার সাইন নিব। এটার সাইন নেওয়ার জন্য আমি সাইন ফাংশনটাকে কল করলাম বা ইউজ করলাম, তার ভিতর পাঠালাম কি আমাদের ওই রেডিয়ানের অ্যাঙ্গেলটা। তারপর এই রেজাল্টটা ক্যালকুলেট হওয়ার পর আবার কার ভিতর স্টোর করছি? অ্যানসার নামে একজনের। এখন প্রিন্ট করব সাইন অফ আমাদের ওই ডিগ্রিটা, ডিগ্রি অ্যাঙ্গেলটা। তার জন্য এখানে বসে অ্যাঙ্গেল, যাতে ওই ডিগ্রির মানটাই আমি দেখি, যাতে আমি ওই অ্যাঙ্গেলটা যে চেঞ্জ হয়েছে এটা আমি ইউজারকে দেখতে দিতে চাই না, আমি জাস্ট বুঝাইতে চাই যে আমি ডিগ্রিতেই ক্যালকুলেট করছি। তো এখানে ডিগ্রির মানটা আসবে, দেন পরে আসবে ওই অ্যানসারের মান। তো আমরা এখন রান দিয়ে দেখি কি আসে। তো একটা ধরো 60 ডিগ্রির জন্য বা ধরো 75 ডিগ্রির জন্য দেখতে চাই। সো এখানে দেখতে পাচ্ছি 75 এর জন্য কত আসে? 0.965। ধরো আমরা 30 ডিগ্রির জন্য দেখতে চাই, তখন দেখতে পাচ্ছি কত আসছে? হাফ, 0.5। সবাই বুঝতে পারছি? এটা হচ্ছে যে কাজটা করে যে যেই অ্যাঙ্গেলটা দেওয়া হলো সেটা কোন ইউনিটে দিছি আমরা? ডিগ্রিতে দিছি। সো ওইটাকে জাস্ট পাই বাই 180 দিয়ে গুণ করে রেডিয়ানে কনভার্ট করে ভিতর স্টোর। কারণ আমার ওই সাইডের ভিতর কি পাঠাইতে হয়? রেডিয়ানে পাঠাই। এখানে যদি আমার ওই অ্যাঙ্গেলটাই পাঠাই তখন অ্যানসার দিলাম। সবাই কি বুঝছি? আচ্ছা, প্রোগ্রামিং এ আমরা ম্যাথে যেরকম কোন একটা এক্সপ্রেশন লিখি ব্র্যাকেট ট্র্যাকেট দিয়ে, সেটা লেখা যায়। এবং প্রোগ্রামিং এও হচ্ছে আমাদের যে ম্যাথে যে আমরা যে বডমাস টুল শিখছিলাম সেটা এখানেও কাজ করে। দ্যাট ইজ ফার্স্ট হচ্ছে ব্র্যাকেট, তারপর হচ্ছে অফ তো আসলে গুণ, তারপর হচ্ছে ডিভিশন, এই দুটো আসলে সেম। আর দেন হচ্ছে কি অ্যাড, সাবট্রাক্ট, এগুলো আসলে একই সিকোয়েন্সে কাজ করে। তো ধরো আমি যদি এটাকে লিখি, ধরো আমি লিখলাম ডাবল পি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 + 3 ডিভাইডেড বাই 4 মাইনাস হচ্ছে 6। এটা কত আসবে? 2 + 3 হচ্ছে 5, 5/4 হচ্ছে কত? 1.25, 1.25 মাইনাস 6 যত সেটা আসবে। আর আমি যদি এটা রান করি,
আমি হচ্ছে দেখতে পাচ্ছি আচ্ছা এইখানে একটা ইস্যু খেয়াল করো, সেটা হচ্ছে আমি সবকিছু ঠিকঠাক লিখলাম, স্টিল অ্যান্সার ভুল আসছে। -5 তো আসার কথা না, ক্যালকুলেটর তো অন্য একটা আউটপুট। এটা রিজন হচ্ছে আমি এখানে যখন লিখছি ও এটাকে কি মনে করছে ইন্টিজার, যদিও তাকে আলটিমেটলি রাখছি ডাবল, বাট যখন আমরা এরকম একদম র নাম্বার লিখি ওইখানে যদি কোনো দশমিক না থাকে সি মনে করে যে এটা ইন্টিজার। তো এখানে এই দুইটা কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, তাদেরকে যোগ করলেও কি আসবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, আর তাকে আবার ভাগ করছে কি আরেকটা ইন্টিজার। তো এখানে বুঝতেই পারে নাই যে এখানে আসলে ডাবলে কাজ করা উচিত ছিল। এটা করা খুব সহজ, যে কোনো একজনকে ডাবল বানাও তাহলেই ও বুঝবে যে পুরোটা ডাবলে করতে হবে। তো আমি এক কাজ করি, এখানে এই যে 4টাকে জাস্ট 4.0 লিখি, তারপর হচ্ছে রান দিই। এখন কারেক্ট সবাই কি বুঝছি? আচ্ছা, তো এইগুলো ছিল হচ্ছে মোরলেস আমাদের বেসিক জিনিসপত্র, ম্যাথমেটিক্যাল অপারেশন, তারপর ইনপুট নাও আউটপুট নাও। তো এখন হচ্ছে আমাদের পরীক্ষায় যে জিনিসগুলো আসে সেগুলো আমরা প্রশ্ন দেখি। পরীক্ষায় কয়েক টাইপের কোশ্চেন আসে, আমি একটু ক্লাসিফাই করি ফার্স্টে। প্রথমে হচ্ছে ক্যালকুলেট করা টাইপের কোন একটা কোশ্চেন আসে, যেমন সবচেয়ে কমন কোশ্চেন হচ্ছে যে ফারেনহাইট টেম্পারেচারকে সেলসিয়াসে কনভার্ট করে দেখা একটা প্রোগ্রাম। তো সেটা তোমরা পারবা না এখন? সবাই একটু করো তো এটা। ধরো আমরা একটা প্রোগ্রাম দেখতে চাই যেটা হচ্ছে সেলসিয়াসে একটা ইনপুট নিবে, জিজ্ঞেস করবে সেলসিয়াস টেম্পারেচারটা কত, দেখে এন্টার দিলে এটা ফারেনহাইটটা দেখো। এটা দেখো তাহলে দুপুর লাঞ্চ করো। আমরা কিন্তু এখনো প্রবলেম সলভ করা শুরু করিনি, আমরা জাস্ট বেসিক জিনিসপত্র দেখাইলাম যে এইটা এইভাবে করে ওইটা ওইভাবে করে, বাট কখন কোনটা করতে হয় সেটা ক্লিয়ার হবে একটু পর যখন আমরা প্রবলেম সলভ করা শুরু করি। মেইনটা কি প্রোগ্রামের সাথে কিছু করার আছে নাকি? এটা এটা সবসময় থাকে। মেইনটা সবসময় থাকে। হ্যাঁ এটা সবসময় থাকে। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি যতগুলো প্রোগ্রাম লিখছি যা কিছু লিখছি সব এইখানে লিখছি না, বাকি কিছু চেঞ্জ করবা, ঠিক আছে? এখানে কেউ আছে যার সিএসসি পড়ার ইচ্ছা আছে পরে ইউনিভার্সিটিতে? মাত্র এইখানে? বাট তুমি যেই ডিপার্টমেন্টে পড়ো সব ডিপার্টমেন্টে সি প্রোগ্রামিং শিখায়, তো সবাই রাখে। আচ্ছা তোমাদের সাথে একটু পরিচিত হই, আমি এখানে কারো নাম জানি না, এর জন্য আমি কাউকে রেফার করতে পারি। তোমার নাম কি? রাফসান। রাফসান। তোমার? কামরুল। তোমার? অর্পণ। তাহমিদ। তাহমিদ। আচ্ছা সবাই কি রাজুকের? এখানে কেউ আছে রাজুক স্যার কলেজ? সবাই আছে। তোমার নাম তাহমিদ, তোমার নাম আব্দুল্লাহ, তোমার? সিনা। তাহমিদ আর আব্দুল্লাহ এই দুজন হচ্ছে আমার মানে আমার দুই বেস্ট ফ্রেন্ডের নাম। তোমার? সিনা। সিনা। তোমার? রাতুল। রাতুল। আচ্ছা আমি দেখি মনে রাখতে পারছি না। রাফসান, ফাহাদ, কামরুল, তোমার নাম কি জানি? তাহমিদ, আব্দুল্লাহ, সিনা। তোমার? রাতুল। হ্যাঁ? কাউসার। হ্যাঁ? সালেহ। নাইম। জাবির। অনিল। আফসার, আদনানের ভাই। আফসান। আচ্ছা তোমার? আকিব। ফাহিম। নাসির। সুহাইল। সুহাইল। সোহাইল। ও আমার আমার থিসিস পার্টনারের নাম ইউ, ওটা ও দিয়ে। আচ্ছা আর হচ্ছে তোমাদের নাম? তোমার? তামান্না। তোমার?
আরিফা তার অথই আচ্ছা তারপর ইনি ইজি আইএমই ইনি আচ্ছা ইনি আচ্ছা দেন আদিয়া কাশমিয়া মাইকা কাশিয়া আরিশা আমার স্টুডেন্ট আছে আরিশা ইউএসএ তে থাকে তো ও হচ্ছে এখানে হাই স্কুলে পড়ে আরিশা নামটা খুব আনকমন আমি মনে হয় বাংলাদেশে ফার্স্ট কাউকে দেখলাম আরিশা হোয়াট আদি ফিফা রূপন্তী রূপন্তী একটা প্রকাশনীর নাম আছে না ম্যাথ বই আকিব স্যার Then what? Breathing. এটা এটা Then পিছনে রামিক Then what? অদ্রিক আরবি এই যে পিছনে অঙ্কন অহংকারের পোলাপান খুব বদ ভাই আমি যাদেরকে চিনি সবাই ইয়াসির আরাফাত জামি এরকম হওয়ার কথা ছিল আচ্ছা দেখো সবাই কি দেখতে পাচ্ছ ফারেনহাইট ও সেলসিয়াস সেলসিয়াস ও ফারেনহাইট আচ্ছা আমি একটু সলিউশনটা করে দেখাই তারপর তোমরা মিলায় নাও সবার কোড যে একই রকম হবে স্বাভাবিক এটা যে সব একই রকম হবে না তো তোমরা হচ্ছে রান করে দেখো ঠিকঠাক আসছে কিনা ঠিক আছে সো আমি সেলসিয়াসে নিলাম আচ্ছা ফারেনহাইটে কনভার্ট করার সূত্র কি 3/5 into 9 so C/5 9 plus 32 যেমন ধরো 30 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে সো ফারেনহাইট হচ্ছে 86 সো ক্লিয়ার আছে ক্লিয়ার করতে হবে এগুলো সবাই বুঝছি আচ্ছা এখন হচ্ছে আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করা শুরু করব এই জায়গা থেকে যারা এতক্ষণ মনোযোগ দেওয়া নাই এরপর থেকে মনোযোগ দেবে হ্যাঁ কি বলছেন
কোনটা লাগে না? হ্যাঁ, আনইউজড কিছু থাকলে সমস্যা নেই, তো লাগবে না। না, অবশ্যই না। আচ্ছা, সো এখন আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করা শুরু করি। সবাই দয়া করে এখন একটু মনোযোগ দিও। এখন হচ্ছে আমরা মেইন টপিক গুলো শেখা শুরু করবো, যেমন কন্ডিশনাল লজিক, তারপর হচ্ছে লুপ, এটসেট্রা। এন্ড এগুলো আসলে কনসেপ্ট গুলো সহজ, বাট এখান থেকে প্রশ্ন আসে কঠিন, তো আমরা সেগুলো দেখবো। হ্যাঁ, রিটার্ন জিরো না দিলে কিছু হবে না, এরর আসবে না, এটা ওয়ার্নিং আসবে, ঠিক আছে? দেখাই, ওয়ার্নিংও আসে নাই, বাট এখানে আসলে রিটার্ন জিরোটা না দিলে যেটা বললাম কোনো সমস্যা হবে। অনেক সময় ওয়ার্নিং দেখায়, রিটার্ন জিরো হচ্ছে এই যে ইন্ট মেইন, যেটা তোমরা যখন আরেকটু উপরে ক্লাস উঠবা তখন দেখবা যে এটাকে বলা হয় একটা ফাংশন। এই ফাংশনটা সামনে কি লেখা int, এটা বোঝায় যে এই ফাংশনটা একটা পূর্ণ সংখ্যা রিটার্ন করে। যেমন সাইন সবসময় কিরকম ভ্যালু আউটপুট দেয়, একটা দশমিক সংখ্যা, তাই না? ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো একইভাবে মেইন হচ্ছে একটা ফাংশন যে হচ্ছে একটা নাম্বার রিটার্ন দেয়, তো সেটা হচ্ছে অলওয়েজ জিরো দিতে হবে। আদারওয়াইজ অপারেটিং সিস্টেম মনে করে যে এই প্রোগ্রামটা মনে হয় ঠিক মতো কাজ করে, যদি না তাহলে শুধু মেইন শুধু মেইন গুলো হবে। হ্যাঁ, শোনো, অনেকেই দেখবা এখানে ইন্ট মেইন এর জায়গায় ভয়েড মেইন লেখে, তোমাদের বইতে দেখবা অনেকগুলো এভাবে লেখা ভয়েড মেইন। ভয়েড মেইন দিলে অবশ্যই রিটার্ন জিরো দেওয়া যাবে না। ভয়েড মানে হচ্ছে ও কোনো কিছু রিটার্ন করে, তো সেক্ষেত্রে আমরা রিটার্ন জিরো লিখলে আরো মার্কস কাটা যাবে, ঠিক আছে? সো আমরা যদি কিছু না লিখি ফাইন, যদি ভয়েড লিখি সমস্যা নাই, তখন রিটার্ন জিরো লিখবো না। আর যদি ইন্ট লিখি তাহলে নিচে রিটার্ন জিরো লিখতেও পারি, নাও পারি, লেখাটা বেস্ট প্র্যাকটিস, মানে না লিখলে সমস্যা নেই, বাট লেখা উচিত। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা এতক্ষণ যা যা করছি খুবই বোরিং জিনিসপত্র ছিল, ক্যালকুলেশন করা বা ইনপুট আউটপুট নেওয়া। এখন হচ্ছে আমরা কন্ডিশনাল লজিকে আসি। সবাই এই জায়গা থেকে ভালো করে মনোযোগ দিন। সো সবাই শোনো, আমরা অনেক সময় ধরো, এটা একটা খুব পপুলার এক্সাম্পল, কন্ডিশনাল লজিক পড়ানোর সময় সবাই এই এক্সাম্পলটা দিতে পছন্দ করে। যেমন তোমরা কি ছোটবেলায় চাচা চৌধুরীর কমিক্স পড়ছো? কেউ চিনো চাচা চৌধুরী কমিক্স? নাম শুনছো? এই ক্যারেক্টারটা চিনো কিনা? তোমরা আসলে একটু পরে আসতো, তো অতটা পরিচয় নেই। তো একটা কথা আছে যে চাচা চৌধুরীর বুদ্ধি, সে মানে খুব কানিং লোক, তো তার বুদ্ধি হচ্ছে কম্পিউটারের থেকেও বেশি, বা তার মাথা হচ্ছে কম্পিউটার থেকেও শার্প। দেখো একটা কথা আছে, মানে ওই কমিক্স লেখা থেকে অনেকেই তাকে এই কমপ্লিমেন্টটা দেয়। বাট একটু চিন্তা করলে আসলে বোঝা যায় যে আমরা আসলে সবাই কম্পিউটার থেকে, কারণ কম্পিউটারের তো নিজের কোনো বুদ্ধি নেই। আমি অ্যাজ আ প্রোগ্রামার ওকে যা করতে বলছে ও তাই করছে, ও কি নিজে থেকে কিছু করছে না। তো কম্পিউটারকে যদি একটু বুদ্ধিশুদ্ধি দিতে চাই তখন হচ্ছে আমাদের কি ইউজ করতে হয়, কন্ডিশনাল লজিক। তো কন্ডিশনাল লজিক ইউজ করে আমরা হচ্ছে কম্পিউটারকে ডিসিশন নেওয়াতে হেল্প করতে পারি যে কখন কোনটা করবে। তো আমরা কন্ডিশনাল লজিকের সবচেয়ে ক্লাসিক এক্সাম্পল সেটা হচ্ছে, আমরা দেখতে চাই একটা নাম্বার ইনপুট দিবে, সেই নাম্বারটা কি জোড় বা ইভেন কিনা নাকি অড, একটা নাম্বার জোড় নাকি বিজোড়। এই তোমাদের কলেজ ছিল না? আজকে তো জিপিএর জন্য বন্ধ হবে। ও আচ্ছা, সো আমরা বের করতে চাই যে একটা সংখ্যা ইউজার ইনপুট দিবে, কম্পিউটার আমাকে বলবে যে এটা জোড় নাকি বিজোড়, ঠিক আছে? কম্পিউটার নিজে আমাকে বলবে যে কোন এটা জোড় নাকি বিজোড়। সো কিভাবে করতে হবে দেখো, একটু স্টেপ গুলো চিন্তা করি যে একটা নাম্বার জোড় নাকি বিজোড় এটা আমরা বের করতে চাই। তো আমাদের প্রথম স্টেপ কি হওয়া উচিত? আক্সেস থেকে না না, অত দূরে না,
ধরো তুমি একটা নাম্বার জোড় নাকি বিজোড়, ধরো তোমার লাইফে জব একটাই, একটা নাম্বার জোড় নাকি বিজোড় এটা বের করো। তো প্রথমে কি করতে হবে, প্রথমে যে জোড় বা বিজোড় জানতে চাচ্ছে তাকে জিজ্ঞেস করতে হবে না যে নাম্বারটা বলেন, আমি কিছুই বললাম না, তাহলে সে কি করবে, সে কিছু বলবে না, রাইট? আমি প্রথমে হচ্ছে একটা মেসেজ দিলাম, আমরা ধরো জাস্ট অত ফর্মালিটি মেনটেন না করে আমরা হচ্ছে বাংলায় লিখি, ঠিক আছে, মানে বাংলিশে লিখি যে একটা নাম্বার, ঠিক আছে। এখানে ডিরেক্ট বাংলায় লিখে কিন্তু আবার কাজ করে না, সেই প্রোগ্রাম বাংলা সাপোর্ট করে। সো আমরা বললাম একটা নাম্বার বলবি, এখন সে নাম্বারটা বলবে, তো সেই হ্যাঁ ওটার জন্য ইউনিকোড নামে একটা জিনিস আছে, তোমরা আচ্ছা। সো যেটা বলছিলাম যে আমরা প্রথমে জিজ্ঞেস করবো একটা নাম্বার বল, দেন সে কি করবে, নাম্বারটা আমাকে কিবোর্ড দিয়ে প্রেস করে দিবে, তাই না? দেওয়ার পর আমার কি করা উচিত, ওই নাম্বারটা কি করা উচিত, কোথাও স্টোর করা উচিত। এখন ইনপুট নিয়ে স্টোর করার জন্য আমরা কি শিখছি, রাইট? এখন নাম্বারটা যে স্টোর করব, তো সেটার জন্য আগে একটা নাম্বার বানাই। আমি ধরো আমার মাথার মধ্যে কোনো মেমোরি নাই, তাহলে ও যা বলবে আমি কি মনে রাখতে পারবো? আমি আগে একটা মেমোরিতে একটা জায়গা ক্রিয়েট করলাম যে একটা নাম্বার বলবে, সেটা আমি স্টোর করবো, ঠিক আছে। কারণ হচ্ছে দশমিক সংখ্যার ক্ষেত্রে তো জোড় বিজোড় কথাটা অ্যাপ্লাই হয়, রাইট? 2.3 এটা কি জোড় না বিজোড় বলাই যাবে। আচ্ছা, সো আমি এরপর হচ্ছে তার থেকে ইনপুটটা নিব, রাইট? স্ক্যানএফ। পিছনে তোমরা কি কেমিস্ট্রি পড়তেছো? কোনো কোশ্চেন থাকলে বইলো আমাকে, আমার মনে হচ্ছে কেমিস্ট্রি পড়তেছো। উদ্ভাসে এক্সামিনেশন আসবে, কেমিস্ট্রি পাস করবে, ওকে? ইদার তোমরা অন্য কিছু করতেছো না, খুব চোর চোর বিহেভ করতেছো ফর সাম রিজন, মানে ইলিগাল কিছু করতেছো না, সমস্যা নেই। আচ্ছা দেখো, আচ্ছা সবাই একটু দেখি, সবাই দেখো, আমি একটা নাম্বার, কথা না সবাই একটু দেখো, আমরা একটা নাম্বার বানালাম, এখানে একটা নাম্বার ইনপুট দিয়ে স্টোর করলাম, সোফার দা। এখন আমি অ্যাজ আ হিউম্যান বিং কিভাবে একটা নাম্বার জোড় বা বিজোড় এটা চিন্তা করি কিভাবে, ধর আমি শুনলাম 6, আমার মাথায় সাথে সাথে ক্লিক করে যে এটা জোড়, কিভাবে বুঝতেছি? বাচ্চাকে 6 বললে কেউ বুঝবে? অবশ্যই না। আমরা কিভাবে চিন্তা করি, আমরা 2 দিয়ে ভাগ দেই মনে মনে, যে আচ্ছা 6 কে 2 দিয়ে ভাগ দিলে 3 হয়, যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়েছে বা পুরোপুরি ডিভিজিবল, তখন আমরা বুঝি যে এটা হচ্ছে একটা জোড় সংখ্যা বা ইভেন। আর ধরো আমি বললাম 123, তখন আমরা মনে মনে কি আসলে 2 দিয়ে ভাগ দিই, আর তখন আমি বুঝি যে এটা 2 দিয়ে ভাগ যায় না, ভাগশেষ কত থাকে 1, তখন আমি বুঝি যে নাম্বারটা কি আসলে বিজোড়। তো এই কাজটাই আমার করতে হবে, মানে আমার ভাগ করে ভাগশেষটা 0 সমান নাকি 1 এর সমান, 2 দিয়ে যদি আমরা কোনো একটা সংখ্যাকে ভাগ দিই তখন ভাগশেষ কি কি আসতে পারে, 0 1। আমরা জাস্ট চেক করবো যে ভাগশেষটা কি 0 নাকি ভাগশেষটা হচ্ছে 1। যদি দেখি ভাগশেষটা 0 তখন কি প্রিন্ট করব, ইভেন। আর যদি দেখি ভাগশেষটা হচ্ছে 1 তখন বলবো যে এটা অড বা জোড়। সো আমরা এখানে লিখি, আমরা যেহেতু এখন একটা ডিসিশন নিতে চাই, মানে আমার ভ্যালুর উপর বেস করে 2 ধরনের ডিসিশন আসতে পারে, এখানে আমরা যে জিনিসটা ইউজ করবো সেটাকে বলা হয় ইফ, ঠিক আছে? ইফ। আমরা এখানে কি লিখলাম, ইফ। তো ইফ লেখার পর আমরা এরপর ব্র্যাকেটের মধ্যে একটা শর্ত লিখব। তো আমাদের শর্তটা কি, যদি আমার সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে 0 হয় তখন আমি কি দেখাইতে চাই, জোড়। সো আমি এখানে এভাবে লিখবো যে ইফ, ইফ মানে হচ্ছে যদি, তারপর ব্র্যাকেটের মধ্যে লিখলাম n mod 2, মানে কি n কে 2 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা আসে সেটা যদি কার সমান হয় 0। এখন সমান চেক করার জন্য 2টা ইকুয়াল দিতে হবে। সবাই এই জায়গাটা একটু খেয়াল করো, আমরা যদি একটা সংখ্যা আর একটা সংখ্যা সমান কিনা এটা চেক করতে চাই, আমার একটা ইকুয়াল দিলে হয়। আমি যখন একটা ইকুয়াল দেই, ধরো আমি লিখলাম n equals 4, এটার মানে হচ্ছে আমি এই মানটাকে অ্যাসাইন করতেছি, এটা মানে হচ্ছে আমি নাম্বারটাকে কি করতেছি,
এটার ভিতর অ্যাসাইন করতেছি বা স্টোর করতেছি। বাট আমি যদি চেক করতে চাই n এর মান 4 এর সমান কিনা, তখন আমার দুইটা ইকুয়াল হবে। সো ইফ n mod 2 is equal to 0, মানে n কে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য আসে, সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব জোড়। আর যদি এটা না হয়, মানে এই শর্তটা যদি সত্যি না হয়, মানে আদারওয়াইজ, মানে এই শর্তটা যদি মিথ্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে এলস, তারপর লিখতে হবে হচ্ছে বিজোড়। দেখো সবাই কোডটা দেখো, এটা বুঝছো কিনা। আমরা একটু শর্ট একটা ব্রেক নিই, ঠিক আছে, 5 মিনিট, দেন বাকিটুকু দেখাবো। সব বলবো, আমি একটু কোডটা খুলবো, দেখো, তারপর বলবো।
না আমি কিসের পর আচ্ছা, সো আমরা এখানে যে প্রোগ্রামটা দেখলাম সবাই একটু খেয়াল করি। আমরা এখন মেইনলি হচ্ছে কিছু প্রবলেম সলভ করছি। সো আমরা প্রথম যে কোশ্চেনটা সলভ করছি সেটা হচ্ছে যে একটা নাম্বার অড নাকি ইভেন এটা ডিটারমাইন করে। একটা নাম্বার অড নাকি ইভেন এটা বের করতে চাই। তো আমরা কি করছি, আমরা একটা নাম্বার ইনপুট দিতে বলছি, যে সেটা স্ক্যান করছি বা ইনপুট নিছি। এখন এখানে আমরা যে সিনট্যাক্সটা ফলো করছি, কি করছি, আমরা লিখছি ইফ, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে একটা শর্ত। সো ইফ যেভাবে কাজ করে, পিছনে কথা না ভাইয়া, ইফ যেভাবে কাজ করে সেটা হচ্ছে ইফের ভিতরে যে শর্তটা দেখছি সেটা যদি সত্যি হয় তাহলে হচ্ছে এইটার ভিতরে যা লেখা আছে সেটা ও এক্সিকিউট করে। আর যদি এটা সত্যি না হয়, মিথ্যা হয়, তখন ও এলস এর ভিতরে যা লিখছি সেটাকে এক্সিকিউট করে। তো এখানে আমরা যেটা করতেছি, আমরা চেক করছি যে এল কে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষটা 0 সমান আসে, ডাবল ইকুয়াল দিছি সমান চেক করার জন্য। সো এল কে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 সমান আসে, তখন কি করতে বলছি, প্রিন্ট করতে বলছি যে পার্সেন্ট ডি ইজ ইভেন। এখানে পার্সেন্ট ডি এর জায়গায় কে বসবে, এন বসবে। তার মানে আমি যে নাম্বারটা দিব লিখবো যে এটা ইজ ইভেন। আর আদারওয়াইজ যদি শর্তটা মিথ্যা হয়, শর্তটা মিথ্যা হওয়া মানে কি, দিয়ে ভাগ করছি বাট ভাগশেষ 0 আসে না, তখন আমরা কি দেখাবো যে পার্সেন্ট ডি ইজ অড, বা এই নাম্বারটা হচ্ছে বিজোড়। তো আমরা একটু রান করে দেখি। সো রান করলে আমরা ধরো এখানে দেখলাম 1288, আমরা দেখতে পাচ্ছি দেখা হচ্ছে 1288 ইজ ইভেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ধরো এই জিনিসটাই একটু অন্যভাবে করতে চাই। সেটা হচ্ছে যে আমি ধরো এটা না করে, জিরোর সমান কিনা চেক না করে আমি এটা করতে পারতাম যে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষটা 1 এর সমান কিনা। যদি 1 এর সমান হয় তাহলে হচ্ছে অড,
আদারওয়াইজ হচ্ছে কি? So, আমি চাইলে জিনিসটা এইভাবে লিখতে পারতাম যে 1 এর সমান হলে এটা হচ্ছে অড, আর আদারওয়াইজ হচ্ছে এটা ইভেন। তখন এটা সেম ভাবে কাজ করবে। বুঝতে পারছি? এখন আমরা আমাদের পরের প্রোগ্রামে আসি। তো ধরো আমরা এরপর একটা প্রোগ্রাম লিখতে চাই, সেটা হচ্ছে একটা নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ সেটা বের করতে চাই। একটা নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ মানে ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা আমরা বের করব। আচ্ছা, একটা নাম্বার পজিটিভ কিনা এটা কিভাবে চেক করা যায়? আমরা ধরো বললাম যে যেই সংখ্যাগুলো 0 বা তার থেকে সমান তারা হচ্ছে পজিটিভ। তো আমরা এই প্রোগ্রামটা লিখবো এইভাবে যে একটা নাম্বার ইনপুট নিব, যদি দেখি সেই নাম্বারটা হচ্ছে 0-র সমান বা বড় মানে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু বা বড় বা সমান 0 থেকে, তখন আমরা কি বলবো? পজিটিভ। আদারওয়াইজ বলবো হচ্ছে নেগেটিভ। আমরা এখানে যদি কোডটা লিখি, তো আমরা আগের মতোই প্রথমে একটা নাম্বার ইনপুট নিলাম, আমাদের জাস্ট শর্তটা চেঞ্জ হবে। তো আমরা এখানে লিখবো ইফ n ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, আমরা সি তে এভাবে গ্রেটার দ্যান ইকুয়াল টু লিখতে পারি, এই যে গ্রেটার দ্যান সাইন তার পাশে হচ্ছে ইকুয়াল সাইন। তো n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু যদি 0 হয় তখন আমরা বলবো যে এটা হচ্ছে পজিটিভ। আদারওয়াইজ মানে এই শর্তটা যদি মিথ্যা হয় মানে n যদি 0-র সমান বা বড় না হয় তার মানে কি? তার মানে n হচ্ছে অবশ্যই কি 0 থেকে ছোট। সেক্ষেত্রে আমি লিখবো এলস প্রিন্টএফ নেগেটিভ। তো আমরা ধরো এখানে একটা নাম্বার দিলাম 12, বললো যে এটা পজিটিভ। আমি এখানে ধরো 0 দিলাম, বললো হচ্ছে এটা পজিটিভ। আমি এখানে বললাম -7, সরি এখানে দিলাম হচ্ছে -7 বা -87, লেখা উঠলো নেই। তো এইভাবে আমরা ওর মান 0 থেকে বড় বা সমান কিনা অথবা তার থেকে ছোট কিনা তার উপর বেস করে আলাদা আলাদা আউটপুট দেখাতে পারি। ঠিক আছে? আচ্ছা, এটা সবাই বুঝতে পারছি? আচ্ছা, এখন ধরো আমরা এই প্রোগ্রামটাকে একটু বেটার করি। সেটা হচ্ছে আমরা তো জানি যে 0 আসলে পজিটিভ না নেগেটিভ। তো ধরো এরকম যদি চাই যে আমরা ধরো এরকম একটা প্রোগ্রাম লিখতে চাই যেটা হচ্ছে ধরো 5 ইনপুট দিলে বলবে পজিটিভ, -4 ইনপুট দিলে বলবে নেগেটিভ, বাট আমি যদি 0 ইনপুট দিই সেক্ষেত্রে বলবে 0, পজিটিভও বলবে না নেগেটিভও বলবে না, দেখবে হচ্ছে 0। ঠিক আছে? সো এখন সেটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি? দেখো আমাদের এখন কয়টা কন্ডিশন চেক করতে হবে? 3টা, যে 0 থেকে বড় কিনা অথবা 0 থেকে ছোট কিনা অথবা 0-র সমান কিনা, রাইট? 3টা কেস আসছে। সো আমরা এখানে আগের মতোই আমাদের ইনপুট নিলাম, দেন বলবো ইফ n ইজ গ্রেটার দ্যান 0, যদি n এর মান 0 থেকে বড় হয় তখন আমি বলবো পজিটিভ, সেক্ষেত্রে আমি বলবো পজিটিভ। এখন যদি 0 থেকে বড় না হয় তাহলে দুইটা কেস আছে, যে সে 0-র সমান হতে পারে অথবা 0 থেকে ছোট হতে পারে। তো আমার কি আরেকটা শর্ত চেক করতে হবে না? আরেকটা কন্ডিশন চেক করতে হবে, রাইট? তো আমি যদি আরেকটা কন্ডিশন চেক করতে চাই, মানে ধরো প্রথমে আমি দেখলাম যে এই শর্তটা লিখছি বাট এটা সত্যি হলো না, তাহলে পরে যেটা চেক করব সেটার জন্য লিখতে হয় এলস। প্রথমটা যদি মিথ্যা হয় তারপরে যেটা চেক করাতে চাই সেটা লিখতে হয় এভাবে এলস ইফ। আর এর আগে আমরা এলস ইউজ করছিলাম, তাই না? এলস ইউজ করলে কিন্তু কোনো শর্ত লিখতে হয়, কারণ এলস ইউজ করার মানে হচ্ছে এর আগে যে কয়টা ছিল সবাই মিথ্যা হয়েছে, দ্যাটস ওয়াই ও কোথায় আসছে। এখন আমরা এখানে চাই আরেকটা শর্ত চেক করতে, সো এখানে আমরা লিখবো এলস ইফ, তারপর ব্র্যাকেটের মধ্যে লিখবো n যদি 0 থেকে ছোট হয়, মানে n এর মান 0 থেকে বড় না, বড় হলে তো কই বাট বড় না, ঠিক আছে? আমরা তাহলে এখন চেক করি n এর মান 0 থেকে ছোট কি। তো n এর মান যদি ছোট হয় 0 থেকে তখন আমরা লিখবো নেগেটিভ। আচ্ছা, আর যদি এটাও সত্যি না হয় তখন আমার চেক করা উচিত যে আচ্ছা n তাহলে 0-র সমান কিনা। n 0 থেকে বড় হলে তো এখানে আসলো, 0 থেকে বড় না, তখন কোনটা চেক করবে? এখানে। n 0 থেকে ছোট কিনা, গ্যাস হলো ওইটাও সত্যি না, সত্যি হলে এখানে নেগেটিভ প্রিন্ট করলো। তারপর কি চেক করা উচিত? যে n 0-র সমান কিনা। তো আমরা এখানে লিখবো এলস ইফ n সমান সমান 0 কিনা, n এর মান 0 সমান কিনা। একটা খুব কমন মিস্টেক প্রোগ্রামিং এ, এটা হচ্ছে যে অনেকেই ডাবল ইকুয়াল এর জায়গায় একটা ইকুয়াল,
দেখবে পুরো প্রোগ্রাম মানে ভুল হয়ে যাবে। যদি আচ্ছা ওইটাতে আসতেছে, আমি হাইসারটা ফ্লোতে আসতেছি। দেখো আমি একটু শেষ করি। তো আমরা এখানে চেক করলাম এলস ইফ n সমান সমান 0 কিনা। যদি 0 সমান হয় তখন কি প্রিন্ট করতে চাই? 0। তো এখন আমরা এটা ট্রাই করে দেখি, এটা আগের থেকে বেটার। তো আমি যদি এখানে ধরো 12 লিখি পজিটিভ, আমি এখানে -4 লিখলাম নেগেটিভ, আমি এখানে 0 লিখলাম, আসলো 0। এখন কথা হচ্ছে এখানে আমরা একটু এক্সট্রা জিনিস লিখেছি যেটা দরকার ছিল। যদি n এর মান 0 থেকে বড় না হয় এবং n এর মান 0 থেকে ছোটও না, তাহলে অবশ্যই সেই 0 শিওর সে 0 সমান। তাহলে আমার এলস ইফ এই কন্ডিশনটা চেক করার দরকার আছে না। রাদার যেটা করতে পারি জাস্ট এলস লিখবো যে উপরের সবগুলা মিথ্যা হয়েছে, তার মানে ও এমনি 0 সমান। So আমরা এখানে লিখবো এলস এন্ড দেন হচ্ছে আমি যদি এটা করি আমাদের আগের মতোই রেজাল্ট আসবে। হ্যাঁ এখন বলছি সবাই বুঝছি এটা ক্লিয়ার? আচ্ছা এবার ধরো আমরা একটা প্রোগ্রাম দেখতে চাই আমাদের পরের কোশ্চেন। এটা ছিল আমাদের 3 নাম্বার কোশ্চেন, এখন যেটা সলভ করছে এটা ছিল 3 নাম্বার, যে একটা নাম্বার পজিটিভ নেগেটিভ নাকি 0। আচ্ছা আমাদের 3 নাম্বার কোশ্চেন যেটা হচ্ছে আমরা চেক করতে চাই ধরো একটা ইউজার তার বয়স ইনপুট দিবে। এখন বলতে হবে যে সে টিনেজার নাকি। সো এই যে ইনপুট নিব আমরা হচ্ছে বয়স ইনপুট নিব, বলতে হবে সে কি টিনেজার নাকি। বুঝতে পারছি? আচ্ছা সো আচ্ছা তার আগে একটা জিনিস একটু দেখাই যে কোন একটা কিছু একটা ভ্যালু সমান কিনা সেটার জন্য আমরা কি ইউজ করি বলছি? ইকুয়াল ইকুয়াল। আচ্ছা অসমান কিনা ম্যাথে আমরা সেটা কি দিয়ে চেক করি? নট ইকুয়াল। তো সি প্রোগ্রামিং এ নট ইকুয়াল সাইনটা হচ্ছে এক্সক্লামেশন দেন হচ্ছে টেক, এটা হচ্ছে নট ইকুয়াল। কি কি অপারেটর আছে আমি একটু বলি, যেমন গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, আর হচ্ছে ইকুয়াল ইকুয়াল অথবা নট ইকুয়াল। সবাই কি বুঝছি এটা? এখন আমরা যে প্রোগ্রামটা লিখতে চাই সেটা হচ্ছে যে একটা বয়স ইনপুট নিব, বলতে হবে যে সে টিনেজার নাকি না। আচ্ছা টিনেজার হওয়ার শর্ত কি? 13 থেকে বয়স সমান বা বড় এবং 19 থেকে কি ছোট বা সমান, রাইট? সো আমরা চেক করব যে বয়সটা 13 থেকে 19 এর মধ্যে আছে। সো এখন সেটা কিভাবে চেক করব দেখো, আমরা এখানে তাহলে কোডটা লিখি যে এখানে বললাম এন্টার ইওর এজ, আর এরপর আমি সেটা এখানে হচ্ছে স্টোর করব। আচ্ছা এখন দুইটা জিনিস চেক করতে হবে, রাইট? যে ওর বয়স 13 থেকে 13 সমান বা বড় কিনা, এবং মানে দুইটা কন্ডিশন চেক করতে হবে, এবং ওর বয়সটা 19 থেকে ছোট বা সমান। সো আমরা প্রথমে চেক করব এইজটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 13 কিনা। এন্ড যখন আমরা দুইটা কন্ডিশন চেক করব তখন লিখতে হয় এন্ড। সো এন্ড এইজের ভ্যালু 19 থেকে ছোট বা সমান কিনা। যদি এটা হয় সেক্ষেত্রে আমি বলবো ইউ আর আ টিনেজার, আর আদারওয়াইজ আমি লিখবো ইউ আর নট আ টিনেজার। সো এখন একটা বয়স দিই, ধরো 25 নট আ টিনেজার, দিলাম 6 নট আ টিনেজার, দিলাম 14 টিনেজার, দিলাম 19 টিনেজার। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি কিভাবে কন্ডিশনাল লজিকের প্রোগ্রামগুলো দেখতে হয়? আচ্ছা আমরা ধরো এবার আরেকটা জিনিস দেখি। আমরা দেখলাম যে কিভাবে টিনেজার চেক করতে হয়। ধরো আমরা এবার আরেকটু এনহ্যান্স করি, সেম প্রোগ্রাম জাস্ট বলতে হবে এই যে ইনপুট নিব, বলতে হবে সে কি কিড নাকি টিনেজার নাকি অ্যাডাল্ট। সো কিড হচ্ছে যাদের বয়স 13 থেকে কম, টিনেজার হচ্ছে যাদের বয়স 13 থেকে 19 এর মধ্যে, আর অ্যাডাল্ট হচ্ছে যাদের বয়স 19 থেকেও বড়। এটা তোমরা লেখো তো সবাই।
এখানে আরেক টাইপের যে কোশ্চেন গুলো খুব বেশি আসে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মান কি আসবে বা আউটপুটটা কি আসতে পারে অথবা ট্রেসিং প্রবলেম বলে এগুলোকে। মানে তোমাকে একটা কোড সিকিউর হিসেবে দিয়ে দিবে, ছোট একটা কোড দিয়ে বলবে যে বলতো এটা আউটপুট কি আসবে, অথবা এমসিকিউ তে এগুলো আসে যে এই কোডটা 10 বার রান হওয়ার পর এক্স এর মান কত। সো এই টাইপের কোশ্চেন গুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আজকে হচ্ছে আমরা একটু কন্ডিশনাল লজিকটা ভালোভাবে শিখি। সবার কি লেখা হয়েছে এটা? তোমরা লেখো, আমি এখানে সলিউশনটা লিখি আমার। হ্যাঁ, 0 থেকে বড় কেন লাগতেছে? ও এইজ না, কথা হচ্ছে কেউ এইজ নেগেটিভ ইনপুট দিবে না, এটা আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, ওটা দরকার। আচ্ছা, সো এখানে আমাদের কোডটা দেখো। এইচ এর মান যদি 13 থেকে কম হয় তাহলে বলবো কিড। যদি দেখি এইচ এর মান হচ্ছে 13 থেকে বড় বা সমান, এন্ড এট দ্য সেম টাইম এইচ এর মান হচ্ছে 19 থেকে ছোট বা সমান, তখন বলবো যে টিনেজার। আদারওয়াইজ মানে এই দুইটা শর্তই যদি মিথ্যা হয় তার মানে কি? ওর বয়স অবশ্যই 19 থেকে বড়। তো সেক্ষেত্রে আমরা বলবো ইউআরএল। ঠিক আছে, সো আমরা না এই সব লাইনে কিন্তু সেমিকোলন দেই। তো এখানে হচ্ছে আমরা যদি ধরো এইজ দেই 8, লেখা হচ্ছে ইউর কিড, তারপর দিলাম 17 টিনেজার, আর দিলাম 25। ঠিক আছে, একইভাবে তোমাদের পরীক্ষায় যদি এরকম একটা কোশ্চেন আসে যে একটা মার্কস দেওয়া থাকবে বা একটা পরীক্ষায় কত মার্কস পেয়েছে সেটা দেওয়া থাকবে, বলতে হবে যে সে কি এ প্লাস পাইছে নাকি এ পাইছে নাকি এ মাইনাস পাইছে। পারা যাবে এটা একইভাবে করতে হবে। আচ্ছা, তোমরা এটা বাসায় করো। আমরা এখন আরো দুটো এক্সাম্পল দেখায় শেষ করি। সবাই কি এটা বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা যদি ধরো এরকম চাই যে দুইটা শব্দ এক দিয়ে না অর দিয়ে যুক্ত করবো, এরকম হতে পারে না? যে ধরো আমার কোন একটা দেশ আছে যার নাম হচ্ছে আজব দেশ, আর সেই দেশে হচ্ছে ভোট দেওয়ার ক্ষেত্রে ধরো একটা উইয়ার্ড নিয়ম আছে, সেটা হচ্ছে যাদের বয়স 18 থেকে বেশি বা সমান তারা তো অবশ্যই ভোট দিতে পারবে আমাদের দেশে। বা ধরো যাদের বয়স 18 থেকে কম তাদের মধ্যেও কয়েকজন ভোট দিতে পারে, যাদের ইনকাম অনেক বেশি। ধরো ও টিকটক করে, ইনকাম হচ্ছে ধরো 1 মিলিয়নের মতো। 1 মিলিয়ন থেকে যদি কারো ইনকাম বেশি হয় তাহলে হচ্ছে আলট্রা রিচ টাইকুন, যাচ্ছে ওকে হচ্ছে তখন ভোট দিতে দিচ্ছে। তার মানে দুইটা ব্যাপার, যে ওর বয়স 18 থেকে বড় বা সমান, এটা হয়তো ভোট দিতে দিবই, অথবা যদি ওর বয়স 18 থেকে বড় না কিন্তু ওর ইনকাম হচ্ছে অনেক বেশি, তখন কি করবো? ওকে ভোট দিতে দিই।
সবাই কি বুঝতে পারছি কোড ইয়াটা প্রবলেমটা বুঝতে পারছি? তো আমরা এখন এইটার কোড দিই। তোমাদের বাসায় গিয়ে কাজ হবে পরবর্তীতে এই ভিডিওটা আরেকবার দেখে নিজে সবগুলো কোড রান করে করে দেখা, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু এখানে একটা জিনিস দেখাই। আমরা এই ভ্যারিয়েবল গুলো যেরকম এক লাইনে ডিক্লেয়ার করতে পারি, আমরা মাল্টিপল দেখতে পাও তোমরা? আচ্ছা, আমরা মাল্টিপল ভ্যালু একসাথে ইনপুটও নিতে পারি। সেটা হচ্ছে স্ক্যানএফ এর মধ্যে এই %d একটার জায়গায় দুইটা লেখা, মাঝখানে স্পেস দিলেও হবে, নাও না দিলেও সমস্যা নাই। আর কমা দিয়ে হচ্ছে এন্ড এইচ আর এন্ড ইনকাম এভাবে লিখতে হবে। আমরা কি করলাম, ওকে জিজ্ঞেস করলাম তোমরা এইচ বলো, আর আচ্ছা এখানে একটু ভুল হয়েছে। এভাবে বললাম যে তোমার বয়স আর মান্থলি ইনকামটা ইনপুট দাও। তারপর হচ্ছে আমি দুইটাকে একসাথে ইনপুট নিলাম। একসাথে ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা দুইটাকে স্পেস দিয়ে আলাদা আলাদা করে এন্টার দিতে পারি, অথবা দুইটাকে এন্টার চেপে চেপে দিতে পারি, ঠিক আছে? আমি দেখাবো। এখন আমাদের শর্তটা কি ছিল, যদি তোমার এইজের মান হচ্ছে 18 থেকে বড় বা সমান, অথবা এখানে কি এন্ড ইউজ হবে না, তাহলে যেটা হবে যে যাদের বয়স 18 থেকে বড় বা সমান এবং যাদের ইনকাম হচ্ছে $1 মিলিয়ন বেশি, তারাই হচ্ছে ভোট দিতে পারবে, ঠিক আছে? সো আমি ওইটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে যে কোনো একটা ট্রু হলেই, মানে এটা হচ্ছে তোমাদের নাম্বার সিস্টেমের অর্গেন, ঠিক আছে? যে কোনো একটা সত্যি হলেই পুরোটা সত্যি। সো যদি ইনকামটা এরকম হয় সেক্ষেত্রে আমি ওকে লিখবো আরেকটা জিনিস খেয়াল করো, আমি এখানে এলসটা যে লিখছি আমি কোনো সেকেন্ড ব্র্যাকেট দেই নাই। তো ইফ বা এলস এর মধ্যে যদি এক লাইনের কোড থাকে, আবার বলি, ইফ বা এলস এর মধ্যে যদি এক লাইনের কোড থাকে তখন সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হয়। So আমরা এখানেও কিন্তু এই কাজটা করতে পারতাম, এই সেকেন্ড ব্র্যাকেট গুলা না দিলেও আসলে কাজ করতো, কারণ ভিতরে কত লাইনের কোড আছে? এক লাইন, রাইট? এই ইফ এর মধ্যে এক লাইনের কোড আছে, জাস্ট একটা লাইন। সো এক লাইন থাকলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা ম্যান্ডেটরি না। আচ্ছা, সো এখন এটা আমরা রান করে দেখি। ধরো আমি বললাম একজনের এইজ হচ্ছে 15, বাট তার মান্থলি ইনকাম হচ্ছে 80,000। উঠছে কি নট এলিজিবল টু ভোট। কেন? কারণ তার বয়সও কম, আবার ইনকামটাও ওই তোমার 1 মিলিয়নের সমান বা বড় না। আচ্ছা, আমি আবার রান দিই। এবার বললাম ওর বয়স হচ্ছে 21 আর ইনকাম হচ্ছে ধরো 65,000। এটা এলিজিবল টু ভোট কেন? কারণ ওর বয়স বেশি। এবার আসি যে ওর বয়স হচ্ছে ধরো 6 আর ইনকাম হচ্ছে এইটা, ঠিক আছে? তখন কি ও এলিজিবল টু ভোট কেন? এটার জন্য শর্তটা লিখা হবে, এটার জন্য আর ধরো, আচ্ছা সবাই একটু দেখো, আর ধরো একজনের বয়সও 18 থেকে বেশি, আবার ইনকামটাও বেশি, তখন তো সে অবশ্যই ভোট দিতে পারবে, রাইট? আচ্ছা, সো এটা বোঝা গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের লাস্ট প্রোগ্রাম আজকে। আমরা লাস্টলি যেটা দেখবো, সবাই একটু ভালো করে খেয়াল করো। আমি এখানে দুইটা কোড লিখবো, আমাদের বলতে হবে কোনটার আউটপুটটা কি আছে, ঠিক আছে? তো আমি এখানে লিখি
আচ্ছা বাই দ্য ওয়ে একটা জিনিস একটু ক্লারিফাই করি, ইফ লিখলেই যে এলস লিখতে হয় ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, ধরো আমি এরকম লিখলাম, আচ্ছা এই প্রোগ্রামটার আউটপুট আমরা কি দেখতে পাবো বলতো? এটার আউটপুটটা কি আসবে বলো? এন এর মান হচ্ছে 10 সেট করছি, বলছি এন এর মান যদি 6 থেকে কম হয় তখন এটা প্রিন্ট করো, বাট এলস দিয়ে আর কিছু লিখবে কি হবে? কোনো আউটপুট আসবে না, কারণ 10 এর মান কি 6 থেকে ছোট না। সো আমরা কিছুই করবো না, জাস্ট এটা কন্ডিশনটা মিথ্যা, এটা থেকে লাভ দিয়ে চলে যাবে। আচ্ছা এবার ধরো এই প্রোগ্রামটার আউটপুটটা তোমরা গেস করো। সো সবাই একটু ভালো করে খেয়াল করো, এটা আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট কোড। সো এটা বুঝলে তুমি পুরোটা বুঝবা। আচ্ছা এই কোডটা দেখো, বলো যে এখানে আমি স্ক্রিনে আউটপুটটা কি দেখবো। বলা আছে n এর মান হচ্ছে 10, যদি n এর মান 30 এর থেকে ছোট হয় তাহলে লেখো যে n is less than 30, যদি সেটা না হয় তাহলে চেক করো n এর মান 50 থেকে ছোট কিনা, যদি 50 থেকে ছোট হয় তাহলে লেখো n is less than 20। আমি এখানে কি আউটপুট দেখতে পাবো? n is less than 30, রাইট? আমি এখানে আসবো, এসে দেখবো আচ্ছা 10 তো 30 থেকে ছোট, এটার ভিতরে ঢুকবো, ঢুকে লিখবো n is less than 30। পরে যে else if else আছে ওগুলো চেক করার দরকার আছে না, বিকজ আমি অলরেডি যেটা ট্রু সেটা পেয়ে গেছি, এরপর বাকিগুলো চেকই করব। সো এটা আমরা রান দেই, সো লেখা আসছে n is less than 30। আচ্ছা এখন জাস্ট একটা ছোট মডিফিকেশন করব, সেটা হচ্ছে বাই দ্য ওয়ে এখানে এই যে else if টা এখানে লিখছি এমন কোনো কথা নেই, ওইখানেই লিখতে হবে, নিচে লিখলেও সমস্যা নেই, স্পেসের ব্যাপারগুলো কোনো ইস্যু না। আচ্ছা এখন আমি এই else টা যদি জাস্ট মুছে দিই তখন আমাকে বলো আউটপুটটা কি দেখে? কেন দুটো আসবে? কারণ একটা if এটা দুটো কিন্তু আলাদা, একটা একটার সাথে একসাথে। তো n এর মান 10, এখানে এসে দেখবো যে আচ্ছা 10 এর মান তো 30 থেকে ছোট, এখন n is less than 30। পরে কিন্তু এটাও চেক করবে কারণ এটা আরেকটা। সো এখানে এসে চেক করবে n এর মান কি 50 থেকে ছোট, দেখবে হ্যাঁ ওইটাও ট্রু, তো দেখবে n is less than 50। সো আমি যদি এখন এটা রান দেই আমি দেখবো দুইটাই লেখা আছে। আচ্ছা বলো তো আমি যদি n এর মান এইখানে 30 সেট করি তখন কি দেখতে পাবো? এই শব্দটা মিথ্যা হবে, আর এইটাতে আসবে তখন দেখতে পাবো n is less than 50। সো এখানে আমি যদি রান করি ওটা মিথ্যা, কারণ 30 তো 30 থেকে ছোট না, বড় বা সমান। সো n is less than 50। আচ্ছা আমি যদি এখানে else দিই তখনও কি আসবে বলো তো? সেম। আচ্ছা এবার বলো আমি যদি n এর মান 60 দেই সেক্ষেত্রে কি দেখতে পাবো? তখন দুইটাই মিথ্যা, দেখবো যে এটাও মিথ্যা এটাও মিথ্যা, কিছুই আসবে না, জাস্ট ব্ল্যাঙ্ক একটা আউটপুট আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা নেক্সট দিন ইফ এলস এর জিনিসপত্র আমাদের ডান, আমরা হচ্ছে নেক্সট দিন ফর while do while এগুলো করবো। আর শোনো সবাই একটু শোনো, এই কথা না একটু শোনো, আমরা নেক্সট দিন হচ্ছে লুপ করবো, সাথে হচ্ছে প্রবলেম সলভিং, আর বাসায় গিয়ে সবাই অবশ্যই এই রেকর্ডিংটা দেখে আবার প্রোগ্রামগুলো রান করে দেখবে। এগুলো আমরা এখানে জমা করব। আচ্ছা শোনো সবাই, ভিডিওটা তোমাদের কই দেওয়া যাবে? রেকর্ডিং কই দিবে? আর গ্রুপে ইউটিউবে লিংকটা দিয়ে দেবো। আর
তোমরা যারা ফোনে প্র্যাকটিস করতে চাও তারা এই অ্যাপটা নামাও, ঠিক আছে? পিসির জন্য হচ্ছে কোড তোমাদের জন্য কোড আছে ভিজুয়াল না ভিজুয়াল স্টুডিও কোড তোমাদের অনেকের সেটআপ করতে সমস্যা হয় তাহলে ভালো তোমাদের ভিজুয়াল স্টুডিও শোনো কেউ যদি সেটআপ করতে কোনো ধরনের ইস্যু ফেস করো আমাকে জানাও আমি হেল্প করবো, ঠিক আছে?